আমরা আগের দিন যে জিনিসগুলো দেখছিলাম একটু হালকা রিক্যাপ করে নিই। আগের দিন হচ্ছে তড়িৎ ফ্লাক্স নিয়ে অনেক কথা হয়েছিল। তো বলছিলাম যে ফ্লাক্সটা ভালো মতো বুঝতে পারলে এটা অনেক উপকার। এখন কথা হইলো খুবই মানে কি বলবো, দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাদেরও পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাসেই হবে। নাইলে হচ্ছে তোমাদের ম্যাগনেটিজমটা খুব মজা করে পড়ানো যাইতো। ব্যাপার হয়েছে কি, গত কয়েক বছর হচ্ছে ম্যাগনেটিজম সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে নাই। ফলে হচ্ছে যে অনেক মানে কয়েকটা ব্যাচ, পরপর কয়েকটা ব্যাচ হচ্ছে ম্যাগনেটিজম একদম না পরে হচ্ছে ধরো ভার্সিটিতে চলে গেছে। তো পরে এগুলা নিয়ে অনেক সময় অনেক স্ট্রাগল করতে হয়। তো ভার্সিটিতে গিয়ে তো তোমাকে ঠিকই পড়াবে, যে যেটা এক্সপেক্টেড তোমার কাছ থেকে ওইটুকু তো ঠিকই আদায় করে নিবে। খালি তুমি মাঝখানে এটা না পড়ার কারণে তুমি একটু সাফারার হইলা বা একটু লুজার হইলা আর কি। তো ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে এই তড়িৎ ফ্লাক্সের মতোই, সেম ওয়েতেই ক্যালকুলেট করা যায়। ওখানে হচ্ছে এখানে যেমন চার্জ, ওইখানে হচ্ছে ম্যাগনেটিক পোল এরকম থাকে। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলা, চুম্বক বলরেখা, ওইখান থেকে হচ্ছে ফ্লাক্স বের করা যায়। তারপর হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ কেমনে হয়, তারপরে ক্লোজ লুপের ভিতরে ফ্লাক্স চেঞ্জ হলে যে বিদ্যুৎ তৈরি হয়। সো এই জিনিসগুলো এত মজার, মানে হইতে পারে আমার কাছে বেশি মজা লাগে কারণ হচ্ছে আমি নিজে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছি, তো এগুলো অনেক পড়তে হয়েছে, এনার্জি কনভার্সনের ভিতরে এই জিনিসগুলো ছিল। সো জিনিসগুলো অনেক মজার। তারপরে যে আমাদের জেনারেটর কেমনে কাজ করে, ওই সিঙ্গেল ফেজ থ্রি ফেজ এগুলো কি জিনিস, জেনারেটর অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে হয়, তুমি হাতে জাস্ট তার ওয়াইন্ডিং করে তুমি অ্যাকচুয়ালি জেনারেটর বানাই ফেলতে পারবা। ওটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি ইউজেবল বিদ্যুৎ তৈরিও করতে পারবা। তোমার মোবাইল চার্জ দিতে পারবা, ল্যাপটপ চার্জ দিতে পারবা, এইটাও পসিবল, যদি একটু বেশি খাটাখাটনি করতে হবে আর কি। আর যদি ওই জেনারেটরের সাথে তুমি মনে করো কাইন্ড অফ একটা পাখা লাগাই দিলা উইন্ড মিল টাইপের, তাহলে তুমি ছাদের এক কোনায় বা বারান্দার এক কোনায় দিয়ে রাখলা, সারাদিন ও ওইখান থেকে এনার্জি জমায় রাখলো ওই জেনারেটর। পরে হচ্ছে তুমি চাইলে পাওয়ার ব্যাংক চার্জ করে মোবাইল টোবাইল চার্জ করতে পারবা, এরকম অনেক কিছু করা এখানে পসিবল। তো যাই হোক, এখন আফসোস যে ওই জিনিসগুলো তোমাদেরকে আপাতত পড়াইতে পারতেছি না, তো দেখা যাক। তো যাই হোক, তোমাদের পড়ানোর জন্য মানে সিলেবাস শেষ করার জন্য পড়ানো না হইলেও যদি কোনোভাবে পারি আর কি, ওই ম্যাগনেটিজমের জিনিসগুলা একটা দুইটা ক্লাসে হচ্ছে দেখাই দিব না। গত মডিউলে যেরকম হচ্ছে পৃষ্ঠটান, তারপর হচ্ছে সান্দ্রতা, এগুলো একটু দেখাই দিছিলাম। এরকম হচ্ছে ম্যাগনেটিজমের কিছু জিনিস তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাসে দেখাই দিব না। জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা একটু এখানে রিক্যাপ করি। তড়িৎ ফ্লাক্স, তো তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি? মনে করো তড়িৎ ক্ষেত্র একটা আছে, এই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, আমরা বারবার এটাই আনা করি, আমরা হচ্ছে এটাকেই কপি করে দিই। এই যে তড়িৎ ক্ষেত্র, আমি যেই তড়িৎ ক্ষেত্রটা আঁকতেছি এটা কেমন, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা সুষম। সুষম কেমনে বুঝলাম? বলরেখাগুলা একই দিকে এবং হচ্ছে সব জায়গায় মানে ইন্টেন্সিটিটা সেম, এক্স্যাক্টলি সেম। সো এই জন্য আমরা বলতেছি এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক, ই। আর এখন মনে করো একটা তল এইভাবে আছে, এই যে এটা একটা তল, এই তলের যে তল ভেক্টর, এই যে এটা হচ্ছে আমাদের তল ভেক্টর, তল ভেক্টর এ। তল ভেক্টর এ কথাটার মানে কি? মানে হচ্ছে এই তলের ক্ষেত্রফল যা, এই তল ভেক্টরের যে দৈর্ঘ্যটা সেটা তত তত ইউনিট। যেমন এটা যদি 10 মিটার স্কোয়ার হয়, তাহলে এই তল ভেক্টরের দৈর্ঘ্যটা হচ্ছে 10 এর সমানুপাতিক। এক্স্যাক্টলি 10 বলবো না, এত ইউনিট বলবো না, মানে 10 এর সমানুপাতিক। এটা যদি হচ্ছে 20 স্কোয়ার মিটার হইতো, তাহলে এটা 20-র সমানুপাতিক হইতো দৈর্ঘ্যটা। আর এই দিকটা বুঝায়, দিকটা হচ্ছে এই তলের সাথে লম্ব থাকে, তাহলে এই দিকটা দেখলে তুমি বুঝতে পারবে যে তলটা আসলে কিভাবে আছে। এইটাই। যেমন এই যে আমার হাতে এটা যদি তল হয়, এই যে এটা একটা তল, তাহলে এই তলের তল ভেক্টর হচ্ছে এই যে এইটা। তাহলে তল এইভাবে থাকলে তল ভেক্টর এইভাবে, তল এইভাবে থাকলে এইভাবে, এইভাবে, এরকম। সো এই তলটা কিভাবে আছে এটা অনেক কিছু দিয়ে ডেসক্রাইব করার চেয়ে তল ভেক্টরটা কোন দিকে এটা বললেই কিন্তু হয়ে যায়। তাহলে তল ভেক্টর যেদিকে, তল হচ্ছে তার সাথে লম্ব ভাবে আছে। আচ্ছা, তাহলে এইখানে আমার তাহলে এই তলের ভিতর দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? তলের ভেতর দিয়ে, ভেতর দিয়ে অতিক্রান্ত, অতিক্রান্ত ফ্লাক্স ফাই ই ইকুয়ালস, এটা হচ্ছে ই ডট এ, ই ডট এ। তুমি যদি ই ডট এ না লিখে এ ডট ই লিখো, কিছু আসে যায় বা কোনো ঝামেলা হবে? না, হবে না। কেন হবে না? বিকজ এ ডট ই আর ই ডট এ আদতে একই কথা। ডিসপ্লের মাঝের জিনিস, এই এটা লুৎফুর আগের দিনে আবার জিজ্ঞেস করছো, ওটা আসলে রকেট না, এটা হচ্ছে এটার ভিতরে একটা ইয়ে আছে, মোটর আছে, ওটা ঘুরাইলে তোমার হচ্ছে ভিতরে একটা ভর্টেক্স তৈরি হয়। তো ওই ভর্টেক্স এর কারণে যে ঘূর্ণিঝড়ের মতো এরকম লম্বা একটা লেজের মতো তৈরি হয়, এইটাই।
হ্যাঁ আয়েশা, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাঙ্কস ফর আস্কিং। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা ফ্লাক্সটা বের করতে পারছি। তো তড়িৎ ফ্লাক্স সম্পর্কে আপাতত আমার এইটুক জানলেই চলবে। ওকে, ভেরি গুড। এখন আমি কি করতে পারি? গাউসিয়ান তল বা গাউসীয় তল। তাহলে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস সেটা কেমন? গাউসিয়ান সারফেস হচ্ছে এটা একটা বদ্ধ তল। বদ্ধ তল। এই বদ্ধ তলটা কি করে? একটি আয়তন ধারণ করে। আয়তন ধারণ করে। ওই যে আগের দিন আমাদের ওই যে সেই পুরান যে গ্লোব, ওই গ্লোবটা ভেঙে দেখাইছিলাম। তাহলে গাউসিয়ান সারফেস একটা বদ্ধতল, একটা আয়তনকে ধারণ করে। তাহলে কেমন হইতে পারে? একটা গোলকের পৃষ্ঠতল। এই যে এরকম একটা গোলকের পৃষ্ঠতল, এটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস হইতে পারে। গোলকের পৃষ্ঠতল, পৃষ্ঠতল। অথবা এই যে এরকম সিলিন্ডারের পৃষ্ঠতল। এই যে এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে এই যে সিলিন্ডারটার পৃষ্ঠতল আমি কেমনে বুঝাবো? এই যে এখানেও চিহ্ন দেই এরকম করে। এই যে চিহ্ন দিয়ে বুঝাইলাম। তাহলে এই পাশে কি আছে? একটা সমতল আছে। আর এটার চারপাশে র্যাপ করা কি আছে? একটা বক্রতল আছে। ওই পাশে আরেকটা সমতল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, ওটাকে ডট ডট দিয়ে দেখাই। এই যে এরকম এখানে আরেকটা সমতল আছে যাকে কিনা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই ছবিটা আশা করি সবাই বুঝার কথা। ওই ডট ডট গুলা চাইলে বাদ দিয়ে চিন্তা করতে পারো, সমস্যা নাই। বাট এই যে এই পাশে কি একটা সমতল, এটার চারপাশে একটা বক্রতল। এই তাহলে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের পৃষ্ঠতল এটাও কি একটা গাউসিয়ান তল। তাহলে হচ্ছে আমাদের সিলিন্ডার এর পৃষ্ঠতল, পৃষ্ঠতল এইটাও একটা গাউসিয়ান তল বা গাউসিয়ান সারফেস এইটা। আয়েশা, যেটা বলছো এটা তো খুবই ডিফিকাল্ট একটা ইস্যু, যে তুমি সব সময় কিভাবে হচ্ছে নিজেকে স্টাডি নিয়ে ইনভলভ রাখতে পারবা, কোনো কিছু দ্বারা কখনো ডাইভার্ট হবে না, পসিবিলিটি থাকবে না। দিস ইজ মানে ভেরি হার্ড টু অ্যাচিভ। আর সেটার আসলে দরকার আছে কিনা বলো। কারণ তোমার আসলে যেটা মানে নিজের জন্য ভালো, সেটা হচ্ছে ব্যালেন্স নিয়ে আসা, কোনোরকম একটা ব্যালেন্স নিয়ে আসা। তো ব্যালেন্সটা আসলে কিভাবে আনবা? সেটা হচ্ছে তোমার ফোকাস নষ্ট হয় কিসে, ডিস্ট্রাকশন গুলো হয় কিসে, সেই জিনিসগুলো কি, সেগুলো তুমি লিস্ট ডাউন করো। যেমন অনেকের হচ্ছে ফোকাস নষ্ট হয় যে ভাইয়া আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা ইউটিউব দেখি বা হচ্ছে সিরিজ দেখি, মুভি দেখি, এগুলাতে। তো সেগুলো তুমি লিস্ট ডাউন করো যে আমি এই এই কাজগুলা করি। তাহলে ওই কাজগুলো যখন আবার তোমার করতে মন চাইবে বা হচ্ছে ধরো শুরু করে দিছো একটা কিছু দেখা বা এরকম সময় নষ্ট করা, হোয়াট এভার এনিথিং, যে কোনো কিছু হইতে পারে। ইউটিউব কিন্তু আবার লার্নিং এরও খুব ভালো সোর্স, তাই না? ইউটিউব থেকে আমিও তো কত সময় কত কিছু নতুন নতুন শিখি। সো যদি সময় নষ্ট করার মতো জিনিস, ধরো হাবিজাবি চ্যানেল বা সময় নষ্টকারী চ্যানেল এরকম তুমি দেখতেছো, তো তখন তুমি হচ্ছে ওইখানে নিজেকে একটা প্রশ্ন করবা যে এই যে তুমি এই কাজটা করতেছো, এই কাজটা তোমার যেই গোল, গোলটাও কিন্তু তোমার খুব ক্লিয়ারলি ডিফাইন্ড থাকতে হবে। কেমন? আমি এটা হচ্ছে খুব নর্মালি বলতেছি, বেশি ইলাবোরেটে যাচ্ছি না। সেটা হচ্ছে তোমার গোল কি, তুমি এখন নিজের একটা আইডিয়াল ভার্সনের একটা ডেসক্রিপশন লেখো, যে তুমি কি করতে পারলে ডেইলি, কি করতে পারলে ডেইলি, কি অ্যাচিভ করতে পারলে, বা তোমার স্টাডিজের ব্যাপারে, তোমার পড়ালেখার ব্যাপারে, তোমার মনোযোগের ব্যাপারে ঠিক কি অ্যাচিভ করতে পারলে তুমি নিজেকে পারফেক্ট মনে করতা বা হচ্ছে স্যাটিসফাইড মনে করতা। যেমন ধরো আমি যদি আজকে 3 ঘন্টা টানা নিজে পড়তে পারতাম, কিংবা হচ্ছে আমি যদি হচ্ছে পরীক্ষায় এরকম রেজাল্ট করতে পারতাম, বা আমার ক্লাসে যদি আমার পজিশন এরকম হইতো, তাইলে হচ্ছে আমি স্যাটিসফাইড ফিল করতাম। ওইটা একদম ক্লিয়ারলি খাতায় লিখো, সুন্দর করে ডায়েরির মধ্যে লিখো। লিখে ওইটা তো তোমার আইডিয়াল ভার্সন। এইবার যেই যেই কাজগুলা তোমাকে এই গোল থেকে দূরে সরায় দিতে পারে, যেগুলো ডিস্ট্রাক্টিং, যেগুলো ক্ষতিকর, ফোকাস নষ্ট করে, সেগুলো তুমি লিস্ট করো। এরপর যখনই তোমার ওরকম একটা কাজে দেখবা যে মনের অজান্তেই তুমি ঢুকে গেছো, তখন তুমি নিজেকে প্রশ্ন করো যে এই যে আমি এই কাজটা করতেছি বা এই কাজটা শুরু করছি, এইটা কি আমার যে আইডিয়াল ভার্সন, আমার যে পারফেক্ট ভার্সন, এই যে আমার যে মনোছবিটা আমি তৈরি করলাম, এই গোলটা অ্যাচিভ করতে এই কাজটা আমাকে কি হেল্প করবে, নাকি ক্ষতি করবে, নাকি নিউট্রাল? এইভাবে তুমি নিজেকে প্রশ্ন করো। তখন দেখবা তুমি নিজের থেকেই ওই মোটিভেশনটা ফিল করবা।
যদি আসলেই হয় ওটা তোমার জন্য ক্ষতিকর, তুমি তখন ওই কাজটায় আগ্রহ হারায় ফেলবা। যদি এমন হয় যে না ওটা ক্ষতির কারণ না, তাহলে হয়তো তুমি ননচ্যালেন্ট ফিল করবা। আর যদি মনে হয় না এমন কোনো কাজ করছে যেটা ওইটার জন্য আরো উপকারী, তাহলে তুমি ডাবল মোটিভেটেড ফিল করবা। সো এইভাবে তুমি নিজেকে প্রতিনিয়ত প্রশ্নের ভিতরে রাখো। 2-1 দিন প্র্যাকটিস করো, 1 সপ্তাহ প্র্যাকটিস করো, 2 সপ্তাহ প্র্যাকটিস করো, দেখবা অনেক কিছু আয়ত্তে চলে আসবে। এটা সংক্ষেপে বললাম আর কি ক্লাসের মধ্যে। ওকে। সো টাইম টু টাইম তোমরা যে জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করো, আমি তো হয়তো অত ইলেবোরেট অ্যান্সার দিতে পারি না, বাট যেই শর্ট অ্যান্সারটুকু দেই ওইগুলোও যদি হচ্ছে তুমি জাস্ট নিজের মতো একটু চিন্তা করো, কারণ নিজের মতো চিন্তা করলে তুমি নিজেই এটার আরো ডেপথে যাইতে পারবা। আরো খুঁটিনাটি যেটা আমি হয়তো সময় পেলে বলে দিতাম, ওই খুঁটিনাটিগুলো তুমি নিজেই বের করতে পারবা, বাট ওই তাড়নাটা থাকা লাগবে আর কি। তুমি ধরো ফোকাসড হইতে চাওই না, তাহলে আমি যত কথাই বলি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তুমি মানে আমার কথা শুনে তো আর ফোকাসড হবে না। তোমার মধ্যে যদি ফোকাস হওয়ার তাড়না থাকে, তাহলে আমি যে পথ বলে দিলাম এইভাবে তুমি চাইলে ফোকাস হতে পারবা। এটাই কি একমাত্র ওয়ে? না, আরো ওয়ে আছে, এক একজনের জন্য হয়তো এক একটা কাজ করে। আচ্ছা। আর রাজু জিজ্ঞেস করছো যে 200 গ্রাম ভরের বস্তু 20 মিটার উচ্চতা থেকে পতিত হওয়ার সময় ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে বিভব শক্তি কি শূন্য হবে? ভূমির সাপেক্ষে বিভব শক্তি শূন্য হবে। আর যে উচ্চতা থেকে পড়ছে ওই উচ্চতার সাপেক্ষে বিভব শক্তি নেগেটিভ হবে। ঠিক আছে। ওইটার জন্য একটা রিগোরাস ট্রেনিং দেওয়া হবে, তারপরে হচ্ছে অ্যাডমিশনের পড়া শুরু হবে। এই অনেক কথা বলে ফেলছি, চলো একটু সামনে আগাই, তারপরে আবার বিরতি দিয়ে বলবো না। গাউসের সূত্রটা একটু দেখি। সূত্রটাই আমরা দেখছিলাম যে টোটাল ফ্লাক্স, ফাই টোটাল, বা টোটাল ফ্লাক্স ইকুয়ালস ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস হচ্ছে কিউ এন ক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এটা দিয়ে আসলে কি বুঝায়? বুঝায় হচ্ছে মনে করো যে কোনো আকৃতির একটা গাউসিয়ান সারফেস, এই যে এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস, তার ভিতরে কোথাও একটা চার্জ আছে, এই যে একটা প্লাস কিউ চার্জ আছে Q1, আবার এখানে মনে করো একটা চার্জ আছে -Q2 এরকম আছে, আবার এখানে মনে করো +Q3 একটা চার্জ আছে। তাহলে এই চার্জগুলোর কারণে যে বলরেখাগুলা বের হবে, সেই বলরেখাগুলা মানে বলরেখাগুলা যেই জায়গা দিয়েই বের হোক, যেই জায়গা দিয়ে বের হবে, মনে করো এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, এখানে মনে করো বলরেখা এই পয়েন্ট দিয়ে এদিকে বের হইলো, ধরলাম কথার কথা, এখানে এদিকে বের হইলো। তো এইখানে তুমি একটা তল ভেক্টর আঁকো, ডিএস, তল ভেক্টর আঁকো। তাহলে ই আর ডিএস এটা তুমি ডট করো, তাহলে এই জায়গার ফ্লাক্স পাবা। ঠিক তেমনি এই জায়গার ফ্লাক্সের পরে পাশের জায়গার ফ্লাক্স, পাশেরটা পাশেরটা পাশেরটা, টোটাল ফ্লাক্স বের করো। তাহলে হচ্ছে ই ডট ডিএস এটাকে তুমি টোটাল সারফেস জুড়ে ক্লোজড সারফেস ইন্টিগ্রেট করলা, তাহলে টোটাল ফ্লাক্স পাবা। সেই টোটাল ফ্লাক্সটা বলছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন। যেমন এইখানে কিউ এনক্লোজড কত? কিউ এনক্লোজড ইকুয়ালস, মনে করো এরপরে বাইরেও চার্জ আছে একটা, এখানে হচ্ছে +Q4 আছে, এটা কি ভিতরে না বাইরে? বাইরে, তাহলে এটা গুনবো না। ভিতরে কি আছে? ভিতরে আছে Q1 +Q3 -Q2 ডিভাইডেড বাই ইপসাইলন নট। এইটাই হচ্ছে আমাদের, সরি, এটাই হচ্ছে আমাদের কিউ এন ক্লোজড, ওই নিচে ইপসাইলন নট না, এটা তো তাহলে টোটাল ফ্লাক্স হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কিউ এন ক্লোজড। তাহলে সেই কিউ এন ক্লোজড কে আমরা যদি হচ্ছে কিউ এনক্লোজড কে আমরা যদি ইপসাইলন নট দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাব? টোটাল ফ্লাক্স। সেটাই করার উপায় হচ্ছে এইটা। ব্যাস। তাহলে এই ইন্টিগ্রেট করে যা পাবো এটা করে তাই পাবো। তাহলে এই কাজ করা অনেক সহজ না? তাহলে এটা করে করে আমরা ইন্টিগ্রেশনের সাথে মিলায়ে অনেক জিনিস বুদ্ধি করে বাইর করতে পারবো। এই হচ্ছে গাউসের সূত্রের কাহিনী। ওকে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় আমরা কেমনে করব? তো কতগুলো স্পেসিফিক কেস আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের জন্য আমরা হচ্ছে এই পদ্ধতি ফলো করব। দেখো, আমরা তো বলছি যে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তো ডান পক্ষ আমরা কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট থেকে জেনে যাব, আর বাম পক্ষে আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা এক এক সারফেসের জন্য তো এক এক ভাবে হবে। সো সুবিধাজনক কিছু সারফেসের জন্য এইটাকে ডিরেক্ট আমরা ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে ফর্মুলায় ফেললে এখান থেকে ই এর ভ্যালু ইকুয়েট করে বের করা কিন্তু ডিফিকাল্ট হবে না, সেটা কিন্তু তখন করা যাবে। তো এটার একটা এক্সাম্পল হইতে পারে
যে যেমন হচ্ছে গোলকের পৃষ্ঠতলে, গোলকের কেন্দ্রে যদি চার্জ থাকে তাহলে পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। তাহলে আমি কি মিন করতে চাইতেছি এটা দেখলে অবশ্য বুঝে যাবা। যেমন হচ্ছে আমরা হচ্ছে বিন্দু চার্জের জন্য যদি করি, বিন্দু চার্জ কেন নিলাম, কারণ কুলম্বের সূত্র থেকে বিন্দু চার্জের বেলায় কি হবে এটা আমরা জানি আগে থেকে, তাহলে মিলাইতে পারবো। তাহলে এটা একটা বিন্দু চার্জ, এটার পরিমাণ হচ্ছে কিউ। তাহলে আমরা এই বিন্দু চার্জ থেকে নির্দিষ্ট দূরত্বে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করলাম নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে। তাহলে এই যে এই দূরত্ব মেইনটেইন করে, তাহলে হচ্ছে এদিকেও পাবো, এই দূরত্ব মেইনটেইন করে এদিকেও পাবো। তাহলে জিনিসটা হচ্ছে কিরকম হবে, এই এই যে এরকম একটা সার্কেল, মানে একটা গোলক আর কি। এই যে এটার চারপাশে এরকম একটা গোলক কল্পনা করলাম, এই যে। তো এটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস। তাহলে এই সারফেসটা কিন্তু কাল্পনিক, এটা কিন্তু বাস্তবে নাই। আমরা হচ্ছে হিসাবের সুবিধার জন্য এই গোলকীয় সারফেসটা আমরা কল্পনা করে নিছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সেই গাউসিয়ান সারফেস। আমরা এখন হচ্ছে এখানে এই সারফেসের যে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই বের করতে চাই। তাহলে আমাকে বলো যে এইখান থেকে তড়িৎ ক্ষেত্রটা কিভাবে নির্গত হবে, এই যে এইভাবে নির্গত হবে ই। আর আমরা যদি এই গোলকের সারফেসে একটা লম্ব আঁকি, তাহলে সেই সারফেস ভেক্টর ডিএস সেটাও একই দিকে হচ্ছে। কারণ গোলকের কেন্দ্রে যদি চার্জ থাকে, ই যেদিকে যাবে সারফেসের উপরে লম্ব, তলের উপরে লম্ব আসলে সেই রেডিয়াস বরাবরই যায়। তাহলে এখানে ই আর ডিএস এর দিক একই হয়ে যাচ্ছে। অন্য কোনো সিচুয়েশন হয়তো ডিফারেন্ট হইতে পারে, বাট এই কেসে আমি যেদিকেই যাই না কেন আমার হচ্ছে ই এর ডিরেকশন আর ওই পয়েন্টে আঁকা ডিএস এর ডিরেকশন একই থাকতেছে। তাতে আমার একটা বিশেষ সুবিধা আছে যে ই আর ডিএস এর ডিরেকশন একই হওয়ায় এদের মধ্যবর্তী কোণ সবসময়ই জিরো। তাহলে সুবিধা পাইলাম না? তাহলে সারফেসটা গোলক না ধরে, এই যে এই বিন্দু, এই বিন্দুর চারপাশে গোলক না ধরে আমি তো তরমুজের মতো আকৃতিও ধরতে পারতাম। তাতে কি গাউসের সূত্র মিথ্যা হয়ে যাইতো? না। তাতে কি গাউসের সূত্র থেকে অন্য রেজাল্ট পাইতাম? না। কিন্তু সমস্যা কি হইতো? সমস্যা হতো যে আমি ইন্টিগ্রেট করতে কষ্ট পাইতাম, কারণ এই তরমুজের মতো সারফেসকে ইন্টিগ্রেট করা ডিফিকাল্ট। কিন্তু গোলকের মতো সারফেসকে ইন্টিগ্রেট করা সহজ। কেন? কারণ গোলকে দেখো সব দিকেই দূরত্বটা হচ্ছে সারফেসে এক্স্যাক্টলি সেম। তার একটা বিন্দু চার্জ থেকে সেম দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান তো এইখানেও যা হবে এইখানেও তাই হবে, তাই না? এখানে যদি ই1 হয়, এখানে যদি ই2 হয়, ডিরেকশন যদিও আলাদা, কিন্তু এই ই1 এর ভ্যালু আর হচ্ছে ই2 এর ভ্যালু এক্স্যাক্টলি সেম হবে না? সব জায়গাতেই এই ভ্যালুটা সেম হবে, কারণ দূরত্ব সব দিকেই এই কেন্দ্র থেকে সমান। আবার ডিএস এর ডিরেকশনও সবসময় ই এর সাথে মিলতেছে। তাইলে আমি যদি ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস করি, তাহলে কি আমি লিখতে পারবো না যে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস কজ 0 ডিগ্রি? কারণ সবগুলোতেই তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ই আর ডিএস এর ডিরেকশন একই, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0। তাহলে তো এরপর আমি কজটাকে বাদই দিতে পারি, ই ডিএস লিখতে পারি। তারপরে আরো কি করতে পারি জানো? যেহেতু এইখানেও ডিস্টেন্স সেম, এইখানেও ডিস্টেন্স সেম, তাইলে আমরা সব জায়গায় ডিস্টেন্স সেম দেখে সবগুলা পয়েন্টে ই এর ভ্যালুও সেম। তাহলে ই এর ভ্যালু সেম মানে কি, ই এর মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালুকে হচ্ছে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে দেওয়া যায়। তাহলে এখন শুধুই পড়ে থাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস। ডিএসটা কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেস ভেক্টর। তাকে পুরা সারফেস জুড়ে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? পুরা সারফেস। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সারফেস থেকে ইন্টিগ্রেট করলে পুরা সারফেস জুড়ে যদি ইন্টিগ্রেট করি তাহলে পুরা সারফেস পাওয়া যাবে। তো আমাদের গোলকের পুরা সারফেস আসলে কত? গোলকের পুরা সারফেস হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার। তাইলে এই 4 পাই আর স্কোয়ার যদি আমরা হচ্ছে গাউসের সূত্রে বসাই, তাহলে দেখো এই পুরো পার্টটুকু আমার হয়ে গেছে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। আর কিউ এনক্লোজড কত, এখানে ভিতরের যেই চার্জটা কিউ বাই ইপসাইলন নট। তাহলে আমরা ই এর ভ্যালু পেয়ে গেলাম কত, এটাকে ওই পাশে নিয়ে যাও, 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এক্স্যাক্টলি কুলম্বের সূত্র থেকে আমরা যা পাইছিলাম এখান থেকে হুবহু তাই পাইলাম, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার সারফেসটাকে সুবিধাজনকভাবে ধরে এইভাবে ইন্টিগ্রেট করে আমি রেজাল্ট বের করতে পারি। এইবার তাহলে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে
আমরা আগের ক্লাসে বা আগেকার ক্লাসগুলোতে এই জিনিসটা স্থির তড়িতে পড়ছিলাম, বাট তখন তো আর আসলে আমরা হচ্ছে ব্যাখ্যা করি নাই। কি ব্যাখ্যা করি নাই এটা একটু দেখি এবার। এইটা একটা পরিবাহী গোলক। এই যে এই গোলকটা ধরলাম একটা পরিবাহী গোলক। যদি এটা পরিবাহী গোলক হয়, এটাতে তুমি যাই চার্জ দিবা সেটা কই চলে আসবে? সারফেসে চলে আসবে। এই যে সারফেসে চলে আসবে। এই যে সারফেসে চলে আসলো। আচ্ছা, সারফেসে চলে আসছে, ভালো কথা। এখন তোমাকে কেউ যদি বলে এই সেন্টার থেকে তুমি ডি ডিস্টেন্সে যাও, যেখানে ডি হচ্ছে আর এর চেয়ে বড়, আর সেন্টার থেকে তুমি এ ডিস্টেন্সে যাও, যেখানে এ হচ্ছে আর এর থেকে ছোট, তাহলে কোথায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তাহলে আমরা ডি ডিস্টেন্স জুড়ে একটা হচ্ছে গাউসিয়ান সারফেস আঁকবো। তাহলে এই যে এটাকে একটু সরাই দেই। ডি ডিস্টেন্সটাকে রেডিয়াস হিসেবে কল্পনা করে আমরা একটা গাউসিয়ান সারফেস আঁকবো। এই যে ডি ডিস্টেন্স নিয়ে আমরা গাউসিয়ান সারফেস আঁকতেছি, 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 এই একে শেষ করলাম। তাহলে এইটার ভিতরে কতটুকু চার্জ আছে? আমাদের এই কিউ চার্জটুকুই তো আছে, যেই চার্জটা আমরা এই গোলকে দিছি, এই কিউ চার্জটুকু আছে। তাহলে এইবার আগের পেজের মতো করে আর পুরা হিসাব তো করার দরকার নাই, যেহেতু গোলকটাই। তাহলে আমরা আমরা এইখান থেকে শুরু করতে পারি। ই ইন্টু 4 পাই, ওই যেই ডিস্টেন্স নিয়ে আমি যেই রেডিয়াস নিয়ে গোলক আঁকতেছি সেই রেডিয়াস স্কোয়ার ইকুয়ালস কিউ বাই ইপসাইলন নট, বা কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তাহলে আমরা সেইটাই করি। তাহলে এইটার জন্য যদি আমি হচ্ছে চিন্তা করি যে এখানে প্রাবল্য ই, তাহলে এই প্রাবল্য ই এর জন্য আমি লিখতে পারবো ই ইন্টু 4 পাই ডি স্কোয়ার ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। কিউ এনক্লোজড কত এখানে? কিউ। তাহলে সুতরাং ই ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার, যেটা আমরা কুলম্বের সূত্র থেকেই পাইছিলাম। বাট হোয়াট অ্যাবাউট এ? হোয়াট অ্যাবাউট এ? তাইলে এ কে ঘিরে আমি হচ্ছে এখন একটা গোলক আঁকি। এটাও আমার গাউসিয়ান সারফেস। তাহলে এই গাউসিয়ান সারফেসটা কোথায় আছে? এই গাউসিয়ান সারফেসটা আছে হচ্ছে ভিতরে। তাহলে এইটার পৃষ্ঠে প্রাবল্য কত? এইটার পৃষ্ঠে প্রাবল্য কত? তাহলে এটার পৃষ্ঠে আমরা প্রাবল্য ধরলাম ই প্রাইম। তাহলে এইখান থেকে যদি আমি বাইরের সূত্রটা লিখি, ই প্রাইম ইন্টু 4 পাই, এবার কত দিব? এ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। আচ্ছা, এই যে এ যেই গোলকটা, এ গোলকের ভিতরে কি কোনো চার্জ আছে তুমি দেখতে পাচ্ছ? না, চার্জটা আছে হচ্ছে আমার আর ব্যাসার্ধের গোলকের বাইরের গায়ে। তাহলে তো এ ব্যাসার্ধের গোলকের গায়ে কোনো চার্জ নাই, বা ভিতরে কোনো চার্জ নাই। তাহলে ভিতরে যদি কোনো চার্জ না থাকে, আমাদের কিউ এনক্লোজড হবে 0। তাহলে 0/এপসাইলন নট, তাহলে কি আসতেছে? 0। তাহলে সুতরাং এখানে এই ভ্যালুটা যাই হোক না কেন, তাহলে ই প্রাইমের ভ্যালু কত আসবে? ই প্রাইমের ভ্যালু 0 আসবে। তাহলে এই যে আমরা বলি পরিবাহী গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য 0, তাহলে সেটা গাউসের সূত্র দিয়ে দেখো কত সহজে প্রমাণ করে ফেলা যায়। তাহলে এই সব ক্ষেত্রে গাউসের সূত্রটা আমাদেরকে খুব উপকারী ভাবে কাজে দেয় আর কি, এটা খুব উপকারে লাগে। তো এরকম কেসে আমরা হচ্ছে ই বের করতে পারি। আমি আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যদি একাধিক কনসেন্ট্রিক সার্কেল থাকে বা কনসেন্ট্রিক গোলক থাকে, তাইলে তো সেটা পরে দেখবো না, একটা প্রবলেম আমরা সলভ করবো না, সেইটাতেও আমরা সেম ওয়েতেই জিনিসটা করব, সেম ওয়েতেই এই কাজটা করব। তো এখন তুমি চিন্তা করো, যদি পরিবাহী জিনিস হয়, পরিবাহী সেটা গোলক হইতে পারে, বক্স হইতে পারে, এনিথিং হইতে পারে, তাহলে সেটা যদি পরিবাহী হয়, তার গায়ে তুমি যখনই চার্জ দিবা, চার্জ কি ভিতরে থাকবে না বাইরে চলে আসবে? বাইরে চলে আসবে। আর বাইরে চলে আসলে কি হবে? ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে ভিতরে তড়িৎ ক্ষেত্রের পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তাহলে 0 হয়ে যায়। ঠিক আছে? ওকে। তাহলে এইটা গেল হচ্ছে আমার গাউসের সূত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের একটা এক্সাম্পল। কিন্তু এই এক্সাম্পলটা সহজ কেন? কারণ আমরা কুলম্বের সূত্র থেকে এই জিনিসগুলো জানতাম, সেটা ভেরিফাই করে নিলাম। এইটা আচ্ছা, সৌরভ আরেকবার বলতে বলছো। দেখো, আমরা এরকম সেন্টারে একটা পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, যাই থাকুক, সরি সেন্টারে না, গোলকের গায়ে একটা পজিটিভ চার্জ আছে বা নেগেটিভও থাকতে পারতো, ডাজন্ট ম্যাটার, তাইলে ওইখানে ওইটাই বসাইতাম।
প্লাস কিউ হলে প্লাস কিউ, মাইনাস কিউ হলে মাইনাস কিউ। তাহলে তার জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে কি বের করতে চাই? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাই। তাহলে আমি ডি ডিস্টেন্সে প্রাবল্য বের করতে চাই, তাহলে ডি ডিস্টেন্স নিয়ে আমি গোলকটা আঁকবো। তাহলে ই ইন্টু 4πd² হবে। এটা কোত্থেকে আসলো? এটা যে এই পেজে বিস্তারিত ব্যাখ্যা করছি যে কেন এই কাজ করা হয়েছে। সো এইখানে ডি ডিস্টেন্স নিয়ে করছি, কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এই ডি এর যে গোলক তার ভিতরে তো আমার এই কিউ চার্জ পুরোটাই আছে, বসাইছি, এটা পাইছি রেজাল্ট। কিন্তু আমাকে যখন বলছে কেন্দ্র থেকে এ দূরত্বে প্রাবল্য বের করতে, এ নিয়ে আমি গোলক আঁকছি, তাহলে ই ইন্টু 4πa² ইকুয়ালস কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। এই এর ভিতরে তো চার্জ নাই, তাহলে শূন্য, তাহলে ই এর ভ্যালু শূন্য চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। ফিজিক্স সেকেন্ড পেপার, হ্যাঁ সেলু স্যারের বই পড়তে পারো, কোনো সমস্যা নাই, সেলু স্যারের বইটা ভালো। তারপরে কারো কাছে যদি হচ্ছে ইসাক স্যারের বই থাকে, মানে বিশেষ করে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য হচ্ছে ইসাক স্যারের বইটা মাস্ট। আর কারো সাথে যদি গিয়াসুদ্দিন স্যারের বই থাকে সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। মানে জাস্ট এই নতুন করে বই না কিনলেও চলবে, এটা বুঝাইতে চাইলাম আর কি। যার কাছে যেটা আছে পড়ো। প্রেফারেন্স হিসেবে বলছিলাম যে সেলু স্যার, তারপর হচ্ছে প্রামাণিক স্যার, কিংবা হচ্ছে গিয়াসুদ্দিন স্যার, এই বইগুলো ভালো, কারণ এখানে ক্রিটিক্যাল বেশ কিছু প্রবলেম দেওয়া থাকে। আর যদি হচ্ছে তুমি বোর্ড কিংবা অ্যাডমিশন টেস্টের প্রশ্নের কথা বলো, এটা এখন মোটামুটি সব বইতেই দেওয়া থাকে, সবগুলো বইতেই দেওয়া থাকে। তবে মানে বই পড়াটা তোমাদেরকে এনশিওর করতে পারলে খুব ভালো হইতো, মানে যদি কোনোভাবে কাইন্ড অফ ফোর্স করা যাইতো তাহলে খুব ভালো হইতো। আর এমন যদি হইতো যে বইয়ের এক পাতা পড়া শেষ না করলে ওই পাতা উল্টানো যাবে না, তাহলে কাইন্ড অফ কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আরো ভালো হইতো। দেখা যাক এই জিনিসগুলা কেমনে করা যায়। তপন স্যারের বইও ভালো। আনাস জিজ্ঞেস করছে যে ভাই ট্রিপলি কি ইন্টারের ফিজিক্সের চেয়ে ইন্টারেস্টিং নাকি ওভার হাইপ? ডেফিনেটলি ইন্টারের ফিজিক্সের চেয়ে তুমি যেই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনেই যাও সেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ ওগুলো তো রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দিয়ে ভরা। তো তুমি ট্রিপলির কথা চিন্তা করো বা মেকানিক্যালের কথা চিন্তা করো, ইভেন সিভিলের কথা চিন্তা করো, এগুলো মানে সবই খুবই খুবই ইন্টারেস্টিং। মানে ওইখানে হচ্ছে ওভার হাইপড বলে আসলে কিছু নাই। যদি তুমি ভালো মতো পড়তে পারো তুমি সব জায়গা থেকেই ভালো করবে। তবে হ্যাঁ, ওই যে দেশের বিভিন্ন রকম সিস্টেম বা ইয়ের কারণে অনেক সময় হচ্ছে কিছু কিছু সাবজেক্টের নাম খারাপ হয়। যেমন হচ্ছে ধরো আহ সিএসসি। সিএসসি কি খারাপ সাবজেক্ট কোনোভাবে? না, খুবই ভালো সাবজেক্ট, খুবই ডিমান্ডওয়ালা সাবজেক্ট। ধরো হচ্ছে বুয়েটে যারা বা এরকম ডিইউতে যারা একদম প্রথম দিকে থাকে তারা হচ্ছে সিএসসি চুজ করে কাইন্ড অফ। কিন্তু অনেক প্রাইভেট ভার্সিটিতেও হচ্ছে সিএসসি আছে, অন্য কোনো সাবজেক্ট না থাকলেও অ্যাটলিস্ট সিএসসি থাকে। ফলে হচ্ছে ওই এট এ টাইম সিএসসি গ্রাজুয়েটের সংখ্যা অনেক বেশি হয়ে গেছিল বা এখনো আছে। এখন সব ইউনিভার্সিটি তো আর একইভাবে কোয়ালিটি মেনটেন করে না। মনে করো হচ্ছে বড় বড় যেগুলো আছে, ধরো এনএসইউ, ওরা কি ওদের সিএসসির কোয়ালিটি ভালোভাবে মেনটেন করে না? ওইটি তো চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কম্পিটিশনে, ওই কিছু কিছু কম্পিটিশনে, সব আবার না। সো কোনোটাতে হয়তো বুয়েট ভালো করে, কোনোটাতে ডিইউ ভালো করে, কোনোটাতে বাকিগুলা ভালো করে, শাহজালাল অনেক ভালো করে, তাই না? তো তুমি হচ্ছে কাকে রাইখা কাকে বলবা যে সে সবচেয়ে ভালো, সে সবচেয়ে খারাপ? তো ওইটা টাইম টু টাইম আসলে স্টুডেন্ট যারা আসতেছে তারা কিরকম পরিশ্রম করতেছে, বিভিন্ন রকম পরিস্থিতি, এগুলোর উপর অনেক ভ্যারি করবে। বাট কেউ কেউ তো আছে যারা হচ্ছে চরম অবহেলার সাথে সাবজেক্ট গুলাকে টেক কেয়ার করে, তাহলে তাদের কারণে হচ্ছে তখন হচ্ছে মাঝে মধ্যে ওই নামটা খারাপ হয় আর কি, এইটাই ব্যাপার, আর কিছু না। পড়াশোনা নিজের কাছে, ডেফিনেটলি ইউনিভার্সিটি বা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যাটার করে, বাট তারপরেও পড়াশোনা নিজের কাছে। যারা ডিউতে ভর্তি হয় তারা কি মনে করো ফেল করে না? অথচ কোনো না কোনো স্কুল কলেজের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ছিল না? বা হচ্ছে যারা বুয়েটে পড়াশোনা করে তারাও তো সারা জীবন দেখা যাবে কোনো স্কুল বা কোনো কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল বা হচ্ছে একদম সামনের দিকে থাকতো, এরকম তো ছিল। তো ওইখানে কি কেউ ফেল করে না? তো এটা কি শুধুমাত্র এই কারণে যে ও পড়াশোনা পারে না এই জন্য ফেল করছে? হাজারটা রিজন থাকতে পারে, বাট করছে তো ফেল, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এইটাই নিজের কাছে পড়াশোনা। ফিজিক্সে আমি কি পড়তাম? ফিজিক্সে তপন স্যারের বই শেষ করে, মানে তপন স্যারের বই তো শেষ করা লাগতোই, তারপর হচ্ছে আমাদের সময় সুশান্ত স্যার ছিলেন, সুশান্ত স্যারের বই পড়তাম। তারপর হচ্ছে হ্যালিডে রেজনিক থেকে টুকটাক প্রবলেম সলভ করতাম, এরকম আর কি। গিয়াসুদ্দিন স্যার থেকে মাঝে মধ্যে সলভ করতাম। যেগুলা তোমাদের সময় আছে ওগুলো আমাদের সময় মোটামুটি ছিল আর কি, ওই সেলু স্যার প্রামাণিক স্যার ছাড়া। সো ওগুলা থেকে মিলাই ঝিলাই করতাম। বাট কিভাবে করতেছি, অ্যাপ্রোচটা কি, চিন্তাটা কিভাবে করতেছি, ওইটা ম্যাটার করে বেশি। ওকে। আচ্ছা এইটা দেখো তো, গোলকের মধ্যে বলছে কিউ চার্জের তড়িৎ দ্বিমেরু থাকলে এর পৃষ্ঠতল দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত? তড়িৎ দ্বিমেরু মানে কি? দ্বিমেরু মানে এটা যদি প্লাস কিউ হয়,
তাহলে নিশ্চয়ই এটা মাইনাস কিউ। একটা যদি প্লাস কিউ হয় তাহলে আরেকটা নিশ্চয়ই মাইনাস কিউ। ওকে, তো যেটা বলতেছিলাম যে তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে একটা প্লাস কিউ হলে একটা মাইনাস কিউ। তাহলে পৃষ্ঠতল দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত? পৃষ্ঠতল দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত? সো তুমি এখন যাই চিন্তা করো না কেন, যে এই টোটাল ফ্লাক্স ফাই টোটাল ইকুয়ালস এই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন। কিউ এনক্লোজড কত? এখানে প্লাস কিউ চার্জও আছে, আবার মাইনাস কিউ চার্জও আছে। তাহলে কি হবে? 0/ε0, 0। তাহলে অবশ্যই তোমার টোটাল ফ্লাক্স হচ্ছে 0 আসতেছে। তাহলে টোটাল ফ্লাক্স 0। অনেকে এই আইডিয়াটা নিতে পারে না। তোমাদের অনেকের মনে একটা জায়গায় খটকা আছে, আমি একটু ছবি এঁকে দেখাই, দেখো তোমরা রিলেট করতে পারো কিনা। আচ্ছা আমাকে এইটা বলো তো, এই যে একটা গোলক আঁকলাম, দাঁড়াও আর একটু সুন্দর গোলক আঁকি। এই যে একটা গোলক আঁকলাম, এই যে গোলক, এই গোলকের ভিতরে মনে করো চার্জ আছে। তো আমি দুইটা ছবি আঁকবো। এই চার্জটা এইখানে থাকলে, প্লাস কিউ চার্জটা যদি এইখানে থাকে, তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স, আর প্লাস কিউ চার্জটা যদি এইখানে থাকে তাহলে নির্গত তড়িৎ ফ্লাক্স একই নাকি আলাদা? এই গোলকের পৃষ্ঠতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে সেম নাকি আলাদা, এটা আমাকে বলো তো। আচ্ছা আমাকে হচ্ছে সাইদুর আর হচ্ছে নিবিড় বলছো যে ভাইয়া সেম, আর আয়শা বলছো যে ডিফারেন্ট। দেখো এই দুইটাতে কিউ এনক্লোজড কি একই নাকি ডিফারেন্ট? কিউ এনক্লোজড কিন্তু সেম, এর ভিতরে আটকা পড়া চার্জ এখানেও কিউ এখানেও কিউ, তাহলে সেম। তাহলে কিউ এনক্লোজড যদি সেম হয়, এর তড়িৎ ফ্লাক্সের পরিমাণও সেম হইতে বাধ্য। এখন তোমরা হচ্ছে অনেক সময় মানতে পারো না কি কারণে, একটু দেখো। এই যে এই প্লাস কিউ, এখান থেকে হচ্ছে তড়িৎ বল রেখা কিভাবে বের হয়, এই যে এরকম, এরকম, এই এরকম, এই এরকম, এরকম, এই, এই, তারপরে হচ্ছে আরো মাঝখানে আমি দিতে পারি, মাঝের গুলা দিয়ে ফেলি কতগুলা, দিলাম। এইবার আমি সবটুকুকে একটু কপি করি। এখন দেখো এটাকে আমি নাড়াবো। এই দেখো এটাকে যদি এইখানে আমি রাখি, তাইলে এই যে এদিকে বল রেখার ঘনত্ব বেশি, তাই না? তাহলে এদিকের যে সারফেস, এই যে এটাকে দুই টুকরা করে কাটো, এদিকের যে সারফেস, সারফেস এরিয়া কম কিন্তু বল রেখার ঘনত্ব বেশি, তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বেশি। তাহলে অল্প সারফেস বেশি প্রাবল্য, গুণ করলে যা হবে, এদিকে বেশি সারফেস কিন্তু বল রেখা ফাঁকা ফাঁকা, তাহলে গুণ করলে আরো এখানে একটা যোগফল আমরা পাবো। এবার যদি এটা আমি রিঅ্যারেঞ্জ করি, আস্তে আস্তে এটাকে আমি এদিকে নিয়ে গেলাম, মাঝে নিয়ে গেলাম। এখন কি এদিকে বলরেখার ঘনত্ব কমছে কিন্তু এদিকে আবার বলরেখার ঘনত্ব বাড়ছে। তাহলে এইবারও যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র আর সারফেস গুণ করে করে যদি আমি টোটাল ফ্লাক্স বের করি, এদিকে আগের চেয়ে কমে যাবে কিন্তু এদিকে আবার আগের চেয়ে বেড়ে যাবে, সেই দুইটা মিলে একই থাকবে। ইভেন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, একদম এইখানে নিয়ে আসলাম, এখানে দেখো কত ঘন, তাহলে অল্প সারফেসে অনেক বেশি ঘন, আর এখানে অনেক বেশি সারফেসে অল্প ঘন, গুণ করে যোগ করলে ওই মোটামুটি আগের ভ্যালুটাই থাকবে। এইভাবে ব্যালেন্স হয়ে যায়। যার কারণে তুমি এই চার্জটাকে ভিতরে রাখলে কোথায় রাখছো এটা না আর ম্যাটার করে না, যেখানেই তুমি রাখছো টোটাল ফ্লাক্স এক্স্যাক্টলি একই হবে। এখন দেখো বুঝতে পারছো কিনা যা বলছি, ঘটনাটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ওকে। ঘনকটির কেন্দ্রে চার্জ থাকলে প্রতি পৃষ্ঠতল দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত? ঘনকটির কেন্দ্রে এই চার্জটা, তাহলে কেন্দ্রে চার্জ, তাহলে এইখান থেকে সব দিকে বল রেখা সমানভাবে বের হবে, এদিকে, 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 আমাদের দিকে যেটা আসবে
কিংবা বোর্ডের ভিতরের দিকে যেটা যাবে, সব দিকে হচ্ছে বল রেখা সমানভাবে বের হবে। তাহলে তোমার এখানে প্রতি পৃষ্ঠতল দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স বের করতে বলছে। তাহলে প্রতি তলে ফ্লাক্স, প্রতি তলে ফ্লাক্স, প্রতি তলে ফ্লাক্স ইকুয়ালস টোটাল ফাই কত, ফাই টোটাল ডিভাইডেড বাই, এখানে আমার তল কয়টা আছে, ঘনক না এটা, তাহলে তল তো 6টা এবং প্রত্যেকটা তল সমান, তাহলে 6 দিয়ে ভাগ করলে প্রতি তলের ফ্লাক্স পাওয়া যাবে। তাইলে ফাই টোটাল ডিভাইডেড বাই 6। ফাই টোটাল কত, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই ইপসাইলন নট, এটাকে 6 দিয়ে ভাগ করব। তাহলে কিউ এনক্লোজড কত, কিউ ডিভাইডেড বাই 6 ইপসাইলন নট, এটাই তোমার অ্যান্সার, প্রতি তলে ফ্লাক্স, প্রতি তলে ফ্লাক্স। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাইলে এইটা দেখো তো কেউ বলতে পারো কিনা, এটা ব্রেইন টিজার। ঘনকটার একটা শীর্ষে এই চার্জটা আছে, ঘনকের একটা শীর্ষে এই চার্জটা আছে, তাহলে পৃষ্ঠতলগুলো দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত, পৃষ্ঠতলগুলো দ্বারা নির্গত তড়িৎ ফ্লাক্স কত। তাহলে এটা বুঝার জন্য আমার আসলে কি বুঝা দরকার, ফাই টোটালটাই তো বের করতে হবে। তাহলে সেটা কি, কিউ এনক্লোজ বাই ইপসাইলন। আমাকে বলো ঠিক শীর্ষে যদি আমার এই চার্জের কেন্দ্রটা থাকে, ঠিক শীর্ষে যদি আমার এই চার্জের কেন্দ্রটা থাকে, তাইলে মনে করো এটা একটা পরিবাহী গোলক, ওই যে চার্জটা যে আছে, ধরলাম এটা একটা পরিবাহী গোলক, এই পরিবাহী গোলকটার মধ্যে তুমি চার্জ দিছো, তাহলে চার্জ কি গোলকের পৃষ্ঠে চলে আসে, সুষমভাবে ছড়ায়, সেটাকে তুমি এই ঘনকের শীর্ষে রাখছো। ঘনকটা কাল্পনিক, ঘনকটা পরিবাহী টরিবাহী কিছু না, ঘনকটা কাল্পনিক একটা স্ট্রাকচার মনে করো, কল্পনা করলে। তাইলে আগে আমাকে বলো, পুরো অঙ্ক করার আগে, ঘনকের ভিতরে এই বলটার কত অংশ আছে একটু কল্পনা করো। ঘনকের ভিতরে আগে এটা আমাকে আগে ক্ল্যারিফাই করো, ঘনকের ভিতরে বলটার কত অংশ আছে। স্বরূপ কি উত্তর বলছো নাকি আমার প্রশ্নের জবাব দিছো? আনাস বলছো 1/4, আর সৌরভ হচ্ছে অ্যান্সার দিছো। আচ্ছা দেখা যাক, লুৎফরও বলছে 1/4। একটু চিন্তা করো তো আবার, আসলে 1/4 কিনা। রাকি আবার বলছে 1/3, না কারোটা এখনো পর্যন্ত হয় নাই, কারোটাই এখনো পর্যন্ত হয় নাই। আরেকটু সময় দিলাম, 5 সেকেন্ড। কেউ হাফ বলছো, কেউ 1/6 বলছো, কেউ এখনো পর্যন্ত সঠিক উত্তরটা বলো নাই। আলিফ কত হবে, কত হবে উত্তর? ওরা বলছে হাফ, 1/3, 1/4, 1/6, আমি বলছি একটাও হবে না। লুৎফর বলছো কোনো পার্ট নাই, না না কোনো পার্ট তো আছে। এই যে এই গোলকটা, এই যে এটা তো একটা গোলক, এই গোলকটার যে সেন্টার সেটা ঠিক আমাদের এই ঘনকের শীর্ষে, ঠিক পিন পয়েন্ট যে শীর্ষটা, ওই শীর্ষে। তাহলে ঘনকের ভিতরে আমার গোলকের কতটুকু অংশ আছে? এই তো এতক্ষণে সঠিক উত্তর পাওয়া গেছে। আনাস বলছে যে 1/8, 1/8 ঠিক আছে, 1/8 ঠিক আছে। তো এটা যে 1/8, এটা আমি তোমার অবশ্য হাতে কলমে দেখাই দিতে পারতাম, কিন্তু এখন আপাতত সময় নাই। এই যে, এই যে আমার হাতে কিউব আছে, এই যে কিউব দিয়ে দেখাই দিতে পারতাম। আমি একটু ট্রাই করি, দেখো গোলক তো আমার কাছে নাই এখন, আপাতত কিউব দিয়ে ট্রাই করি। এই যে এই কোণাটা, এরকম কয়টা কর্নার হইলে তুমি আবার হচ্ছে একটা কিউব বানাইতে পারবা বা চারপাশ ঘিরে ফেলতে পারবা? এইটার কয়টা কর্নার আছে, 8টা না? তাহলে এরকম 8টা কোণা মিলে যদি কোনায় কোনায় লাগাও, তাহলে হচ্ছে তোমার ওই ফুল স্ট্রাকচারটা তৈরি হবে। বা অন্য কথায় বলতে গেলে, এর মাথায় যদি একটা গোলক তুমি স্টিক করে দাও, এর মাথার এই যে কেন্দ্রে, এই যে এই শীর্ষে যদি একটা গোলকের কেন্দ্র থাকে, তাহলে পাশাপাশি যদি আরেকটা রাখো, তাহলে হচ্ছে তোমার ওই গোলকের 4/1 কাভার হয়। এইটার এখানে যদি এইভাবে আরো 2টা রাখো, তাহলে গোলকের অর্ধেক কাভার হয়। এভাবে আরো রাখো, 4/3 এইভাবে রাখো, তাহলে পুরা গোলকটা কাভার হয়। তাহলে আসলে 8/1 আছে, 8/1।
ওকে, যাই হোক, এটা খুব ভালো ডেমনস্ট্রেশন হইলো না আসলে। 3D দিয়ে দেখাইলে ভালোই তো, পরে সময় পাইলে দেখাবো না। বাট এটার ভিতরে 8 ভাগের 1 ভাগ আছে। তাহলে গোলকের ভেতর, সরি গোলকের ভেতর না, ঘনকের ভেতর, ঘনকের ভেতর চার্জিত গোলকের 1/8 অংশ। সুতরাং ফাই টোটাল ইকুয়ালস, ফাই টোটাল হচ্ছে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড হচ্ছে যেই চার্জ আছে তাকে 8 দিয়ে ভাগ করব, তাকে এপসাইলন নট দিয়ে ভাগ করব, তাহলে কিউ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটু নিজে বুঝার চেষ্টা করে দেখো। সৌরভ বলছে যে না ভাই বুঝছি। ওকে, ভেরি গুড, বুঝলে তো ভালো। ইমাজিনেশনকে কাজে লাগাও। অনেকের ভিজুয়ালাইজেশন এমনিই অনেক ভালো কাজ করে, আবার অনেকের হচ্ছে অত ভালো হয়তো কাজ করে না। তো তখন ভিজুয়ালাইজ করাইতে গেলে তখন হচ্ছে যাদের অলরেডি ভালো কাজ করে তারা যদি কমপ্লেন করে যে ভাই এত গিলাই খাওয়াইলে কেমনে হবে, না অনেক সময় একটা জাম্প স্টার্ট করা তো দরকার আছে, তাহলে সবাই বুঝতে পারে। এরপর তুমি তোমার ইমাজিনেশন পাওয়ার বাড়াও, তাহলে তোমার লাভ। অসীম দৈর্ঘ্যের চার্জিত পরিবাহী তারের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটা আমরা বের করতে চাই। তাহলে এটা করার জন্য আসলে কি করতে হবে, আগে সেট আপটা দেখি। এই সেটআপটা আগে দেখি, এটা আগে খুব ভালো করে বুঝতে হবে সেটআপটা কি আর এটা তড়িৎ ক্ষেত্রটা কেমন। আমরা প্রথমে হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের তার নিচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তার। অসীম দৈর্ঘ্যের তার আমি তাহলে ছোট করে রাখলাম কেন, কারণ আমার অত আর লম্বা করে রাখার দরকার নাই। এটা এদিকে অসীম থেকে আসছে, এটা এদিকে অসীম পর্যন্ত চলে গেছে ধরলাম। এই তারের প্রতি মিটারে সুষমভাবে চার্জ দেওয়া, প্রতি মিটারে সুষমভাবে চার্জ দেওয়া। তাহলে এই তারের যে লাইন চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে ল্যামডা কুলম পার মিটার। লাইন চার্জ ডেনসিটি ল্যামডা কুলম পার মিটার, মানে প্রতি মিটারে ল্যামডা কুলম চার্জ আছে, এটাকে বলে চার্জ ঘনত্ব। এইবার এটার তড়িৎ ক্ষেত্র কেমন হবে সেটা যদি তোমার কাছে জানতে চাই, তাহলে দেখো তো, এখানে যেই জায়গায় আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই না কেন, মনে করো একটা চার্জ, এই একটা চার্জের জন্য আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাইছিলাম। তাহলে তড়িৎ বল রেখাগুলা কেমন হবে, এখান থেকে একটা এইভাবে বের হবে, এদিক থেকে একটা বের হবে, এদিক থেকে একটা বের হবে, এরকম বের হবে না? আচ্ছা, এরকম যদি বের হয়, ওই পাশেরটা যেইটা, সে আবার নিজের তড়িৎ ক্ষেত্র এরকম করবে না? আরো আছে, আমি আর আঁকলাম না, জাস্ট 3টা করে আঁকলাম আর কি, জাস্ট 3টা করে আঁকলাম। তাহলে ও এরকম করে নিজেরটা বের করবে না? তাহলে এই যে দেখো, এইটা আর এইটা, ওরা কি করবে, পরস্পরের পাশাপাশি যে কম্পোনেন্ট গুলা, এগুলাকে নাকচ করে দিবে। তার মানে এইটার এদিক বরাবর যে কম্পোনেন্ট আর এইটার এদিক বরাবর যে কম্পোনেন্ট, এরা পরস্পরকে নাই করে দিবে। তাহলে পরস্পর পরস্পরের ডানে বামের কম্পোনেন্ট গুলাকে সবাই সবারটাকে নিউট্রাল করে দিবে, যেহেতু অসীম তার। তাহলে ডানে বামের কোনো কম্পোনেন্ট আর অবশিষ্ট থাকবে না। না থাকলে তাহলে কি থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে সবার এই যে এই কম্পোনেন্ট গুলা। আমি একটাকে ভালো করে আঁকি, তারপরে কপি করবো না। এই যে সবার এই কম্পোনেন্টটাই থাকবে, আর ডানে বামের কম্পোনেন্ট গুলা আশেপাশের চার্জের চাপে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে শুধু এই কম্পোনেন্ট গুলা থাকবে। তাহলে এটার জন্য তাই, এটার জন্য তাই, বাকিগুলোর জন্য কি তাই হবে, এক্স্যাক্টলি তাই। তাহলে যে বাকিগুলো একটু এঁকে ফেলি, এই এরকম। তাহলে এইটাও না হয় বুঝলাম। এখন এই পুরাটাকে আমি আবার হচ্ছে কপি করে এদিকে নিয়ে আসতে পারি। দাঁড়াও, এই যে, সেটাকে একটু উল্টায় দিই। এই এদিকেও তো বলরেখা নির্গত হবে নাকি হবে না? অবশ্যই হবে। ভালো কথা। বাট এইটা পুরা পিকচারটাকে বুঝায় না। কেন বুঝায় না? তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আচ্ছা, এটা কি সুষম তড়িৎ ক্ষেত্র নাকি না, কি উত্তর দিবা? একটু চিন্তা করে উত্তর দাও। এটা কি সুষম তড়িৎ ক্ষেত্র নাকি না, একটু চিন্তা করে উত্তর দাও ঝটপট। তুমি এটার উত্তর দিতে থাকো, আমি তোমাকে একটা জিনিস একটু 3D তে দেখাইতে চাই। ওকে, তো এইটা মনে করো আমাদের সেই অসীম দৈর্ঘ্যের তার। এটাকে আমরা হচ্ছে ছোট করে দেখতেছি, এটাকে একটু লম্বা করি, তারপরে বড় সড়ো করে দেখবো আমরা।
এটাকে আমি হচ্ছে 100 বানায় দেই, তাহলে যেটা লম্বা হয়ে গেল। এটার দৈর্ঘ্য প্রস্থ আমি কমায় দেই, কমাইলাম। এইবার আমার হচ্ছে একটা তীর বানাইতে হবে। তীর তীর না বানাই আমি কি করি, আমি এক কাজ করি, তীর বানানোর দরকার নাই, এইটারই আমি একটা চিকনা ভার্সন বানাই বল রেখা বোঝানোর জন্য। চিকনা ভার্সন বলতে এটা 2-এর জায়গায় আরো কমাই দিলাম, 1, এটাকেও আরো কমাই দিলাম, 1। একটু ধৈর্য ধরে দেখো। আর এটা কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালো বানাই দিলাম। সেন্টারে নিয়ে আসি, এখন এটাকে একটু ঘুরাই দিলাম, এরকম আরেকটা আরেকটা আরেকটা, এই। এইবার একটু ওয়েট করো, এটাকে একটু উপরে উঠাই দিই। ব্যাস, যেটা বানাইতে চাইছিলাম ওইটা বানানো হয়ে গেছে, কিন্তু এটাকে এখন হচ্ছে আমার জায়গা মতো পজিশন করতে হবে। এই যে এটাকে এখন 3D তে ঘুরায় টুরায় দেখা যায়। সো পুরোটার আমি এক কাজ করি, 90 ডিগ্রি ঘুরায় দেই। আমার হচ্ছে এখানে একটা ফ্ল্যাট ভিউ দরকার। এই ফ্ল্যাট ভিউতে চলে গেলাম। এই যে এখন দেখো, এটা হচ্ছে আমার অসীম দৈর্ঘ্যের তার। সবাই খুব ভালো করে খেয়াল করো সবাই। অনেকে বলছে যে হ্যাঁ সুষম ইলেকট্রিক ফিল্ড, অনেকে বলছে না। হ্যাঁ, আবার অনেকে বলছে যে একবার হ্যাঁ বলছে, একবার সরি বলছে না। সবকিছু মিলাই এখন একটু সবাই দেখো, এই যে অনেক কষ্ট করে তোমাদের জন্য এখন এই 3D মডেলিংটা করলাম। এই যে এই কমলাটা, এটা হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যের তার। এই যে এই কমলাটা, এই পাশেও একটু বাড়ায় দেই, এই পাশে আরেকটু বাড়ায় দেই, এই যে একটু বড় করে দিলাম। তো এই যে এই কমলাটা, এটা হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যের তার। আর এই যে এখানে চার্জ গুলো আছে, একটা চার্জ, দুইটা চার্জ, তিনটা চার্জ, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম চার্জ গুলো আছে। তাহলে চার্জ থেকে এদিকেও বল রেখা বের হয়, এদিকেও বল রেখা বের হয়। চার্জ থেকে যে শুধু দুই দিকে বল রেখা বের হয় তা তো না, চার্জ থেকে যে বল রেখা আমার দিকেও আসে, পিছন দিকেও যায়। তাহলে সামনে থেকে অর্থাৎ অর্থোগোনাল ভিউ থেকে দেখলে জিনিসটা এরকম। সামনে থেকে বা অর্থোগোনাল ভিউ থেকে দেখলে জিনিসটা এরকম। তাহলে এখন মনে হইতে পারে সুষম, কিন্তু আমি যখনই এটাকে এদিক থেকে দেখবো, এই যে এই সাইড থেকে দেখবো, এই যে এই সাইড থেকে দেখবো, এই যে এই পাশ থেকে, তার মানে তারটাকে সেন্টারে রেখে, তখন কি মনে হচ্ছে, এরকম স্টারের মতো মনে হচ্ছে না, যে বল রেখা সব দিকে যাচ্ছে। তাহলে বল রেখা যদি এখানে সব দিকে যায়, তাহলে এদিকে বল রেখার ঘনত্ব বেশি, এইখানে তো বল রেখার ঘনত্ব কম, ফাঁকা ফাঁকা। তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড বেশি, এদিকে দূরে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড কমে যাচ্ছে। তাহলে কি সুষম তড়িৎ ক্ষেত্র? না, এটা সুষম না, এটা আসলে অসম তড়িৎ ক্ষেত্র। এটুক তো আমরা বুঝছি অসম তড়িৎ ক্ষেত্র যে। তারপরে আরো মজা দেখো, এই যে আমি এটাকে হচ্ছে এরকম রাখলাম, রেখে আমি এখন আবার একটু 3D ভিউটা ফেরত নিয়ে আসি। এইবার এই পুরা জিনিসটা এইটার সাথে অ্যালাইন করে আমি একটা সিলিন্ডার নিব। এই যে আমার সিলিন্ডার, এই সিলিন্ডারটার আমি একটু সাইড বাড়াই নেই, একদম সুন্দর করে বুঝে যাবা। আমি এখানে হচ্ছে 30 নিচ্ছি, এটাও 30 না, আর একটু বেশি নেই, 50 নেই, এটাও 50 নেই। আর এটার হাইটটা হচ্ছে, আমাদের ওই লাঠিটা আছে 110, তাহলে এটা আমি 60-র মতো নেই আর কি।
60। এটাকে আমি এখন সেন্টারে নিয়ে আসবো, এরপর এটাকে আমি উপরে উঠাই দিব। আর এই সিলিন্ডারটা একটু আমি সাইডে সরাই দিচ্ছি, সবাই খুব ভালো করে খেয়াল করো, শুধু সিলিন্ডারটাকে সরাবো। তাহলে এখন সিলিন্ডারের গা দিয়ে ওই যে তড়িৎ বলরেখাগুলো যে বের হয়ে আছে ওইটা তো দেখা যাচ্ছে, তাই না? এই যে, সো সিলিন্ডারের গা দিয়ে তড়িৎ বলরেখাগুলো বের হয়ে আছে। আমি চাইলে এই সিলিন্ডারটাকে ট্রান্সপারেন্টও করে দিতে পারি। ট্রান্সপারেন্ট করলে এখন কি তোমরা দেখতে পাও নাকি দেখতে খুব অসুবিধা হয়? এটা ডার্ক রিডার দিলে কি ভালো দেখা যাবে? ও, কোনো চেঞ্জই হয় না। লাইট কমাই দিলে মনে হয় ভালো দেখা যাবে না? লাইট কমাই দেন তো। ওকে, আচ্ছা, আমি এখন হচ্ছে ওই সিলিন্ডারটাকে ট্রান্সপারেন্ট করে দিছি। সবাই খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সিলিন্ডারটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিছি। এখন সিলিন্ডারের একটা আছে হচ্ছে সমতল আর আরেকটা আছে সিলিন্ডারের বক্রতল। আবার সিলিন্ডারটাকে একটু সলিড করি, সবাই একটু খেয়াল করো, আমি একটু জুম করতেছি। এই যে জুম করলাম, সিলিন্ডারের সমতল থেকে যেই বল রেখাগুলা, সরি, বলরেখাগুলো বের হইছে সেগুলো সিলিন্ডারের তলের লম্ব ভাবে বের হইছে। তোমার এই কোনাকুনি দেখে এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে এই সিলিন্ডারের বক্রতলের লম্ব ভাবে এটা বের হইছে। বাট তুমি যদি এই ভিউ থেকে দেখো, এই যে এই ভিউ থেকে দেখো, তাহলে তুমি দেখবা যে এই যে বলরেখাগুলো সিলিন্ডারের এই যে বক্রতল, এই বক্রতলের লম্ব ভাবে লম্ব ভাবে লম্ব ভাবে লম্ব ভাবে বের হইছে, তাই না? তাহলে এই বলরেখাগুলো সিলিন্ডারের বক্রতলের লম্ব ভাবে বের হইছে। তাহলে আমরা আবার একটু 3D ভিউতে চলে যাই। এই, আর এই যে সিলিন্ডারের এই পাশটা খেয়াল করো, সিলিন্ডারের এই পাশে কি একটা সমতল আছে না? সেই সমতলের সাথে এই বক্ররেখাগুলো কিভাবে, সরি, বলরেখাগুলো কিভাবে বের হইছে? সমান্তরালে। এই সমতলের সাথে সমান্তরালে এই বলরেখাগুলা বের হইছে। এরটুকু যদি কেউ বুঝে থাকো তাহলে বাকি কাজটা খুব ইজিলি আমি বুঝাইতে পারবো। ওকে, তাহলে আমরা এগুলো তো দেখে ফেলছি, তাহলে চলো আমরা একটু সামনে আগাই। এই যে, তাহলে এখন বুঝছো এইটুকুর মধ্যে যে আসলে কত কাহিনী লুকায় আছে। এটা এত সিম্পল না, এই ভিউটা থেকে এই জিনিসটা এত সিম্পল না। কিন্তু ওই যে আমাদের বইগুলোতে এগুলো এত ক্লিয়ার করে আসলে লেখাও থাকে না, আর থাকে না দেখে হচ্ছে ঝামেলা। সো এইবার আমরা ওই সিলিন্ডারটার কথা একটু চিন্তা করি। আমাদের সেই সিলিন্ডার, আমরা ই বের করতে চাই। এখন সবগুলা থেকে সেম ডিস্টেন্সে ই এর ভ্যালু না সেম। কেন সেম বলো তো? ওই যে আমরা এই পাশের ভিউটা দেখছি না, এই পাশের ভিউটা কেমন? এই পাশের ভিউটা ছিল হচ্ছে এই যে এরকম, এই যে এখান থেকে হচ্ছে বল রেখা বের হইছে, এখান থেকে বল রেখা বের হইছে, এখান থেকে বল রেখা বের হইছে, এদিকে বোর্ডের বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে, এই বল রেখা, বল রেখা, বল রেখা বাইরে চলে গেছে, এরকম। তো এরকম দেখতেছি না? তাহলে দেখো সেন্টার থেকে নির্দিষ্ট দূরত্বে বলরেখার ঘনত্ব কিন্তু একই। তাইলে এই যে নির্দিষ্ট দূরত্ব যদি আমি চিন্তা করি, মনে করো আমি নির্দিষ্ট দূরত্ব নিলাম এ, এই যে নির্দিষ্ট দূরত্ব নিলাম এ, তাহলে এ দূরত্বে এইখানেও যদি ই হয়, এ দূরত্বে এইখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই, সব জায়গায় সেম নির্দিষ্ট দূরত্বে। কারণ জিনিসটা হচ্ছে সুষমভাবে ছড়াইছে। বাট এটা যে সুষম তড়িৎ ক্ষেত্র তা না, সুষমভাবে ছড়াইছে, তাই নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাবো। তাহলে এইবার আমি আমার সিলিন্ডারটাকে আঁকি। এইখানে গাউসিয়ান সারফেস হিসাবে আমি একটা সিলিন্ডার নিছি। কেন আমি সিলিন্ডার না নিয়ে কি অন্য কিছু নিতে পারতাম না? হ্যাঁ পারতাম, কিন্তু সিলিন্ডার নেওয়াতে আমার ইন্টিগ্রেট করতে যেই সুবিধাটা হবে সেটা অন্য কিছু নিলে আমার হবে না। তাহলে এই জন্য আমি সিলিন্ডার নিছি। কি সুবিধা হবে এখনই দেখতে পাবা। এই যে আমি একটা সিলিন্ডার কল্পনা করছি, এই সিলিন্ডারটার লেংথ কত? সিলিন্ডারটার লেংথ হচ্ছে এল, সিলিন্ডারের লেংথ এল, সিলিন্ডারের রেডিয়াস এ। এখন এই সিলিন্ডারের কয়টা তল? এই সিলিন্ডারের হচ্ছে টোটাল 3টা তল। কি কি তল? এই পাশের সমতল, এই পাশের সমতল, আর এটাকে র‍্যাপ করা বা পাকানো বক্রতল। তাইলে আমি যদি এখানে ওই গাউসের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো কি হয়। এখানে গাউসের সূত্র অ্যাপ্লাই করলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস
কিউ এন ক্লোজড বাই ইপসাইলন নট। কিউ এন ক্লোজড কতটুকু? এখানে প্রতি মিটারে থাকে ল্যামডা, এইটার দৈর্ঘ্য কত? এল। তাহলে এইটুকু দৈর্ঘ্যের মধ্যে চার্জ কত? এইটুকু দৈর্ঘ্যের মধ্যে চার্জ ইকুয়ালস এল ল্যামডা। তাহলে এইখানে আমরা হচ্ছে এল ল্যামডা দিব, এখানে ইপসাইলন নট দিব। ওকে, ভেরি গুড। এইবার এইটাতে আসি। তাহলে তিনটা সারফেসের জন্য আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে তিনটা সারফেসের জন্য যদি আমি ইন্টিগ্রেট করি, একটা সারফেস হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের S1 সারফেস। এই বক্রতল এটা আমাদের S2 সারফেস। ওই পাশের সমতল আমাদের S3 সারফেস। তাহলে S1 সারফেসের উপরে যদি আমি সারফেস ভেক্টর আঁকি, সেটা কোন দিকে হবে? সেটা হবে হচ্ছে এদিকে। আমরা যদি S2 সারফেসে এই যে যেখানে ই আঁকছি, এইখানে যদি আমরা হচ্ছে ডিএস বা সারফেস ভেক্টর আঁকি, তাহলে সেটার দিক হবে এদিকে। এইখানে আমাদের ই কোন দিকে? আমাদের দিকে। এইখানে সারফেস ভেক্টর আসলে কোন দিকে আসতো? আমাদের দিকেই আসতো। তার মানে এই বক্রতলে ই এর যেই পয়েন্টে ই এর দিক যেদিকে, সারফেস ভেক্টরের দিক সেদিকেই। যেমন এই তলটা যখন আমরা 3D তে দেখছি, এই পয়েন্ট থেকে ফুটা করে যেই ইয়াটা বের হয়ে আসছে, বলরেখাটা বের হয়েছে, সেটা কি আমাদের দিকে আসছে না? আর এই সারফেসের উপরে লম্বও তো এদিকেই। তার মানে এই বক্রতলের সাথে আমাদের এই যে এই বক্রতলের সাথে এই বলরেখাগুলো লম্বভাবে বের হইছে, আর তলের সাথে সারফেস ভেক্টরও তো লম্বই। তার মানে তড়িৎ ক্ষেত্র আর সারফেস ভেক্টর একই দিক বরাবর। এটা হচ্ছে S2 এর জন্য। S3 এর জন্য আমি যদি সারফেস ভেক্টর আঁকতাম, সেটা হচ্ছে এদিকে আসতো। তাহলে দেখো তো, এই S1 এর সারফেস ভেক্টর আর ই, এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা অন্য কালি দিয়ে দেখাই। এই যে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আবার এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমি যদি S1 S2 S3 এর জন্য এই কাজটা করি, ই ডট ডিএস, এটা হচ্ছে কার জন্য করছি? S1 এর জন্য। আবার ই ডট ডিএস, এটা কার জন্য? S2 এর জন্য। আবার ই ডট ডিএস, এটা হচ্ছে কার জন্য করছি? S3 এর জন্য। এটা যদি আমরা করি, ও এখন আমার অবশ্য ক্লোজড দেওয়া যাবে না, যাই হোক সারফেস ইন্টিগ্রাল দিলেই হবে। তো আমরা এই যে তিনটার জন্য যে তিনটা করছি, S1 S2 S3 এর জন্য, এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটার জন্য অ্যাঙ্গেলটা কত? ই আর ডিএস এর মধ্যে এখানে হচ্ছে 0 ডিগ্রি। এখানে কত? 90 ডিগ্রি। ইকুয়ালস আমার এল ল্যামডা বাই ইপসাইলন নট, এটা কিন্তু থাকতেছেই। এল ল্যামডা বাই ইপসাইলন এটা থাকতেছেই। তাহলে এইখানে cos 90 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটুকু 0। এইখানে cos 90 0 হয়ে যাবে। মাঝের পার্টটা কত? মাঝের পার্টটা একটু খেয়াল করো। এই যে এ ডিস্টেন্সে ই এর ভ্যালু এখানে যায় এখানে যায়, এখানে তো তাই। তাহলে ই তো কনস্ট্যান্ট, ই বাইরে বের হয়ে আসবে। cos 0 এর ভ্যালু 1, তাহলে বাদ। ডিএস কে ইন্টিগ্রেট করলে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? ওই দুই পাশ তো আলাদা হিসাব করছি। বক্রতলের ক্ষেত্রফল কত একটা সিলিন্ডারের? টুয়াইস পাই এ এল। টুয়াইস পাই এ, এ হচ্ছে রেডিয়াস আর এল হচ্ছে দৈর্ঘ্য। তাহলে ই ইন্টু টুয়াইস পাই এ এল ইকুয়ালস হচ্ছে এল ল্যামডা বাই ইপসাইলন নট। এল ল্যামডা বাই ইপসাইলন নট। তাহলে এইখান থেকে আমরা ওই পাশে নিলে লিখতে পারি, এই যে এই কোনায় লিখে দিচ্ছি, ই ইকুয়ালস এল এল কাটা। এখন বুঝছো এল আমি কতটুকু নেই তার উপরে নির্ভর করে না। এল এল কাটা, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস পাই ইপসাইলন নট এ। তাহলে ই এর ভ্যালু হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই টুয়াইস পাই ইপসাইলন নট এ। আর এই ই এর দিক কোন দিকে? এই যে অসীম দৈর্ঘ্যের তার, তার সাথে লম্ব দিকে। অসীম দৈর্ঘ্যের তার, তার সাথে লম্ব দিকে। অসীম দৈর্ঘ্যের তার, তার সাথে লম্ব দিকে। অর্থাৎ যে কালো কালো স্পাইক গুলা যত দিকে দিছিলাম তত দিকে, এগুলো সবই ওই তারের উপরে লম্ব। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, লুৎফর জিজ্ঞেস করছে এন ক্লোজ ইন্টিগ্রাল হবে না কেন? এই যে এই তার এই সারফেস গুলো তো আর এখন বক্রতল না, এটা শুধু একটা তল, এটা হচ্ছে তাহলে ওপেন একটা সারফেস।
সবগুলো সারফেস মিলে ক্লোজড। তাহলে আমরা অনেক হাঙ্গামার পরে প্রমাণ করতে সমর্থ হইলাম ই হচ্ছে ল্যামডা বাই 2i পাই ইপসাইলন নট এ। এখন আমাকে বলো, তোমাদের মধ্যে কেউ কেউ আসলেই শুধু এই ছবি দেখলেই পুরা সিচুয়েশন বুঝে যাইতা, যাদের কল্পনা শক্তি প্রখর। বাট কেউ কেউ আছে যে আসলে ওই 3D ডিজাইনটা না দেখাইলে ও আসলে ওইটা বুঝতে পারতো না, ওইটা রিয়েল টাইমে ম্যানিপুলেট না করলে বুঝতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, ইভেন এমন কেউ কেউ আছে 3D ডিজাইন দেখানোর পরেও বুঝতে পারবে না। ঠিকই আছে, আমরা সবাই তো সবকিছু সমান বুঝি না, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ঠিকই বুঝে যাবে। তাহলে এই পুরো জিনিসটা এখন তোমরা বুঝছো কিনা এটা আমাকে বলো, ব্যাস, তাইলেই হবে। একটু ক্লিয়ার কিনা আমাকে বলো। বুঝলে? ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সামনে আগাই। অসীম আহিত চার্জশিটের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই চার্জশিট কিন্তু মামলার চার্জশিট না, এটা হচ্ছে অসীম পরিবাহী তল। অসীম পরিবাহী তলে আমরা চার্জ দিছি এমন ভাবে যাতে সুষমভাবে চার্জ থাকে। এইটাও সুন্দর করে প্রমাণ করা যায়। আপাতত আজকে প্রমাণ করব না, আজকে যেহেতু একটা প্রমাণ করলাম অনেক টাইম নিয়ে, আজকে শুধু বলে দিব এখন। তাহলে বলে দিলে কেমন হবে? এই যে এরকম, এই যে এটা একটা অসীম তল, এটা একটা অসীম তল, অসীম তল। তোমরা নিজেরা প্রুফ করার চেষ্টা করো, পরের ক্লাসে আমি দেখাই দিব। সেই অসীম তলে সুষমভাবে প্লাস চার্জ আছে, সুষমভাবে প্লাস চার্জ আছে। তাহলে সুষমভাবে প্লাস চার্জ থাকলে কি হবে এখন নিশ্চয়ই কল্পনা করতে পারতেছো। কেমনে? এই একটা চার্জ থেকে সব দিকে বল রেখা নির্গত হওয়ার কথা, কিন্তু ডানের বল রেখাকে এইটাই নিষ্ক্রিয় করে দিবে, বামের বল রেখাকে এইটাই নিষ্ক্রিয় করে দিবে, পিছনের বল রেখাকে ওইটাই নিষ্ক্রিয় করে দিবে, সামনের বল রেখাকে এইটাই নিষ্ক্রিয় করে দিবে। তাহলে শুধু বল রেখা থাকবে উপরে আর নিচে। তাহলে এটার বল রেখা এইরকম হয়, এই যে খাড়া উপরের দিকে, এই যে এরকম খাড়া উপরের দিকে, এইখানে এক সারি হবে, তারপরে হচ্ছে এটার পিছনে আরো এক সারি হবে। এইরকম ভাবে বল রেখাগুলো আমরা পাবো। আর এটা তো পাবো পাবোই, তার সাথে এই তল থেকে অপোজিট ডিরেকশনে লম্বভাবে নিচের দিকেও বল রেখা তৈরি হবে। এরকম আর কি। সো এই চার্জিত শীটের উভয় পাশে লম্বভাবে বল রেখা নির্গত হবে। এটাকে তুমি যেদিক থেকেই দেখো এই একই রকম দেখবা। এখন এইটা আমাকে বলো, এটা কি সুষম নাকি অসম? এটা কি সুষম নাকি অসম বলো? বেশি আর কি, এটাই। আচ্ছা, এখানে সুষম অসম দুই রকমই অ্যান্সার দিছো। এটার অ্যান্সার হচ্ছে সুষম, এটার অ্যান্সার সুষম। তাহলে এটার অ্যান্সার যে সুষম, এটা আমি বেশি সময় নিব না, খুবই অল্প সময়ের মধ্যে 3D তে দেখাইতে পারি, খুবই অল্প সময়ের মধ্যে। তার জন্য আমার হচ্ছে কি লাগবে, আমার একটা এই যে চার্জিত শীট লাগবে। এই চার্জিত শীটটার হাইট আমি দিয়ে দিলাম অনেক কম, মনে করো 1। আর এই চার্জিত শীটটাকে আমি একটু বড় করি, এই যে বড় একটা শীট। আর এটার উপরে হচ্ছে আমি এই একটা এই জিনিস নিব, একটা বল রেখা আমার নেওয়া লাগবে সিঙ্গেল। এটাকে এটার মাঝখানে ঢুকাই দিলাম। এই যে, সো এই যে এই সিচুয়েশন, সো এদিক থেকে তুমি দেখো একদম সুষম, এদিক থেকেও তুমি দেখো, এদিক থেকে যদি ঘুরাই দেখি ওইটাও একদম সুষম লাগবে। তাহলে এই যে বল রেখাগুলো এমন, তাহলে এই লালটা হচ্ছে আমার চার্জিত শীট, আর এই কালো কলাগুলো হচ্ছে তার উপরে বল রেখা। লালটা চার্জিত শীট, কালো কলাগুলা তার উপরে বল রেখা। তাহলে এখানে তুমি যত দূরেই যাও, এটা যদি কন্টিনিউ করে, বল রেখাগুলার একটা থেকে আরেকটার দূরত্ব কি বাড়তেছে না কমতেছে? কোনোটাই না, সবাই পরস্পরের সমান্তরাল। তাহলে এখানে দূরত্বের উপরে নির্ভর করে না। বাট ওই সিলিন্ডারের বেলায় কিন্তু নির্ভর করতো, পরস্পরের সমান্তরাল না সবাই। তো এই জন্য হচ্ছে দূরে গেলে কমে যাইতো। এবং
এবং এইটা কিন্তু হচ্ছে এখানে দেখাও যাচ্ছে যে এই যে ডিস্টেন্স এ ম্যাটার করে, ডিস্টেন্স বাড়াইলে ই কমে যায়। আর এইটার ক্ষেত্রে এই বলরেখাগুলাতে আমি যদি যে কোনো ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে চাই এই চার্জিত শীটের বেলায়, তাহলে ই ইকুয়ালস হচ্ছে ই ইকুয়ালস আমরা পাবো হচ্ছে সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট। সিগমা কি জিনিস? সিগমা হচ্ছে প্রতি মিটার স্কয়ারে চার্জ, প্রতি মিটার স্কয়ারে চার্জ সিগমা। তাহলে সিগমাকে আমরা বলবো চার্জের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি সিগমা কুলম পার মিটার স্কয়ার, এইটা। সো সিগমা বাই টুয়াইস ইপসাইলন এইটা। এই তো লুৎফর এখন এমন এক প্রশ্ন করছো ধরা খাইয়ে গেলাম। লুৎফর বলছো যে ভাইয়া আপনাদের টাইমে এগুলা কেমনে বুঝতেন আপনারা উইদাউট এনি সিমুলেশন? জিনিসটা হচ্ছে ভালো টেক্সট বইয়ের মধ্যে ছবি অর্থোগোনালি হোক, তারপর হচ্ছে আইসোমেট্রিক ওয়েতে হোক, সুন্দরভাবে আঁকা থাকে, দেখা বোঝা যায়। ক্লাসে যে পড়াবে ওই টিচারের উপর অনেক কিছু নির্ভর করে যে টিচার জিনিসটাকে বুঝাইতে পারছে কিনা। সো টিচার তখন হচ্ছে হাতে অঙ্গভঙ্গি করে হোক, নাচানাচি করে হোক, তোমাদের জিম ভাই মাঝে মধ্যে যেটা করে। সো এখনই করতেছে, এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে হাত পা ছুটতেছে এখন। না না, সিমুলেশন ছাড়া বলতেছি। আমি তো সিমুলেশন আমি বিক্রিয়া কইরা দেখাই ওকে ব্রো। ওকে, সিমুলেশন ছাড়া বোঝানোর জন্য অনেক সময় একটু হাত পা নাড়ানো লাগে, একটু হাত পা ছোড়া লাগে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বেশি না আবার, মানে ক্রিঞ্জ বলে তো একটা ব্যাপার আছে, সো আমরা ক্রিঞ্জ লেভেলটাকে কি রাখবো, একটা লিমিটের ভিতরে রাখবো, তাই না? ওকে, আপনি বুঝেন, আপনি না বলবেন। সো ক্রিঞ্জ কিছু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, রেখার ক্ষেত্রে সুষম না হলেও এই ক্ষেত্রে কেন তা ভালোভাবে বুঝিনি, আনাস বলছে। এই যে বুঝাই দেই, এই যে একদম সহজ। এই যে আমরা এখন আবার আমাদের simulation এ যাবেন। সিমুলেশনটায় যাব। এই যে ভাবটা এই নিয়ে, যে, এই। সো তুমি এইটার বেলায় দেখো, আমি ফ্ল্যাট ভিউতে গেলাম। এই যে দেখো, এই যে এটা আমার তল, তাহলে এখানে তলের সাথে প্রত্যেকটা বলরেখা কি লম্বভাবে উপরেও আছে, লম্বভাবে নিচেও আছে। এদিক থেকে দেখতে এগুলোর মধ্যে দূরত্ব কি বাড়তেছে নাকি কমতেছে? উচ্চতার সাথে সাথে সেম থাকতেছে। আমি যদি এই ভিউতে না যাইয়া এই ভিউতে যাই, এই যে এদিকে ঘুরে এই ভিউতে যাই, তাইলেও কি দেখবো, এই যে পিছনে অবশ্য ওই জিনিসটা আছে। তো যাই হোক, যাই হোক না, না এটা সরাই দিলেই হবে। যাই হোক। এই যে, হ্যাঁ, আরে জিম রে, জিনিসটা বুঝলো না। নাচলে সরাইতেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো মেনে নিছি আমি। এই যে সরাই দিলাম, যা দিছি, দৃষ্টি থেকে দূরে সরাই দিছি, হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিলাম। So, এখন হচ্ছে দেখলে আমরা এই যে এই ভিউ থেকে যদি দেখি, তাহলে এই যে, তাহলে এই যে এদিক থেকেও দেখতে এই বলরেখাগুলোর দূরত্ব কিন্তু পরস্পরের সাথে পরস্পরের বাড়তেছে না, একদম সমান্তরাল থাকতেছে। হ্যাঁ। তার মানে কি, দূরত্বের সাথে সাথে বলরেখার ঘনত্ব একটা জায়গার মধ্যে কমেও না বাড়েও না, কনভার্জেন্টও না ডাইভার্জেন্টও না। হুম। কিন্তু ওইটার ক্ষেত্রে কিন্তু কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হয়, এই যে এটার ক্ষেত্রে, ওই যে এটার ক্ষেত্রে। সো তো এই যে এইটাকে আমি যদি ভিউতে নিয়ে আসি, এই যে এইটাকে, সো এইটার ক্ষেত্রে কিন্তু আবার সেটা হয়। এই যে দূরত্বের সাথে সাথে বলরেখাগুলো ছড়ায় যাচ্ছে, তাহলে এটা সুষম ছিল না, আর ওইটা সুষম। এই তো এখন বুঝছো না? ওকে। আপনি জিজ্ঞেস করে আগেই বলছে, আমি বুঝছি। ও, জিম ভাই এখনো ঘাড় ব্যাগ ইউজ করে। এই যে আপনি দেখছেন, আমাকে ব্যাগ দেন না। জিম ভাইয়ের নাচানাচি উইথ এসএমসি জুস জোস হয়। ভাই, মার্কেট থেকে ব্যান হয়ে গেছে জিনিসটা, কি দুঃখ। ও আচ্ছা, ডাইভারজেন্ট আগে বললেই হইতো, তো আগে বলবা না, তুমি এগুলো জানো। ও ক- খালি ওয়ার্ডটা জানতে চাইছিল, আপনার হুদাই এত ঘুরা ঘুরে দেখাইছেন। ও খালি ওয়ার্ড জানতে চাইছিল, আচ্ছা ঠিক ডাইভারজেন্ট। আছে, ওকে। ধারকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা একটা প্লেটকে সাইড থেকে দেখবো, এই যে এটা একটা প্লেট, ঠিক আছে। এই প্লেটটাকে যদি আরো সাইড থেকে দেখি, এটা কি আরো চাপা মনে হবে না? এই যে এরকম। যদি আরো এই সাইড থেকে দেখি, তাহলে কি আরো চাপা মনে হবে না? এই যে এরকম। আর একদম অর্থোগোনালি দেখলে ওকে কেমন মনে হবে? এই যে এরকম স্ট্রেইট একটা লাইনের মতো মনে হবে। বাট এটা একটা অসীম তল মনে করো। তাহলে এই যে এই অসীম তলটা, এই অসীম তলটা একটা চার্জে চার্জিত।
মনে করো এটা পজিটিভ চার্জে চার্জিত, পজিটিভ চার্জে চার্জিত, এটার চার্জ ঘনত্ব হচ্ছে সিগমা বা প্লাস সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার। আর এই পাশে আমরা এরকম আরেকটা তল চিন্তা করি, এই তলটাও হচ্ছে এইভাবে খাড়াভাবে আছে, বোর্ডের ভিতর দিকে ঢুকে গেছে, এটা হচ্ছে সিমিলার চার্জ ডেনসিটিতে আছে কিন্তু নেগেটিভ, তাহলে এটার চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার। এখন তোমরা আমাকে বলো প্লাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয়? অবভিয়াসলি বাইরের দিকে। তাহলে হচ্ছে এখানে বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র হবে, বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র হবে, বাইরের দিকে তড়িৎ ক্ষেত্র হবে। এই প্লাসের জন্য এই তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত যাইতে থাকবে বাইরের দিকে, এদিকেও বাইরের দিকে, বাইরের দিকে যাইতেই থাকবে। যেহেতু অসীম তল, তাহলে যেই দূরত্বেই যাও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স্যাক্টলি সেম। সেটা কত? সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট। ডিরেকশন কোন দিকে? ডানে। এইখানেও সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট, ডিরেকশন কোন দিকে? ডানে। আর এদিকে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট, ডিরেকশন কোন দিকে? বামে। এইবার আমরা হচ্ছে নেগেটিভ চার্জটার জন্য যাই। নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয় ভিতরে, তাহলে হচ্ছে এটার জন্য এদিকে প্রাবল্য হবে সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট, এই সাইডে প্রাবল্য হবে এই ভিতরের দিকে সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট, এদিকে প্রাবল্য হবে এই ভিতরের দিকে সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন নট। এখন এই দুইটা প্লেটের মাধ্যমে আমরা এন্টায়ার রিজিয়নটাকে তিনটা ভাগে ভাগ করছি, দুইটা প্লেটেরই এদিকে, দুইটা প্লেটের মাঝখানে, দুইটা প্লেটেরই এদিকে। দুইটা প্লেটেরই এদিকে দেখো সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট এদিকে একটা আছে, সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট অপোজিট দিকেও একটা আছে, তাহলে টোটাল তড়িৎ ক্ষেত্র এখানে কত? E ইকুয়ালস 0। এই পাশে সিগমা বাই টু ইপসাইলন নট এদিকে আছে, সিগমা বাই টু ইপসাইলন নট এদিকে আছে, তাহলে এই পাশে টোটাল তড়িৎ ক্ষেত্র কত হবে? E ইকুয়ালস 0। আর এই ভিতরের রিজিয়নে দুইটাই একই দিকে, সিগমা বাই টু ইপসাইলন নট একই দিকে আছে, তাহলে দুইটা যোগ হয়ে যাবে, তাহলে E ইকুয়ালস হচ্ছে সিগমা বাই টু ইপসাইলন নট, সিগমা বাই টু ইপসাইলন নট যোগ করলে কত হবে? সিগমা বাই ইপসাইলন নট, তাহলে এটা হয়ে যাবে সিগমা ডিভাইডেড বাই ইপসাইলন নট। তাহলে আমরা যখন ধারক বা ক্যাপাসিটর বানাই, তাহলে এই ক্যাপাসিটরের এক প্লেটে, তোমরা 9 10-এ পড়ছো, ক্যাপাসিটরের এক প্লেটে প্লাস কিউ চার্জ থাকে, আরেক প্লেটে মাইনাস কিউ চার্জ থাকে, আর এই প্লেটের ক্ষেত্রফলটা থাকে হচ্ছে এ, তাহলে সিগমা আসলে এখানে হচ্ছে কিউ বাই এ। তাহলে যেটাতে প্লাস কিউ চার্জ আছে সেটা এই যে এরকম, যেটাতে মাইনাস কিউ চার্জ আছে সেটা আসলে এরকম। তাহলে বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র এখানে থাকে না, ভিতরে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র থাকে। তো এই প্লেট দুইটা যদি কাছাকাছি থাকে, তাহলে এইটা ওই অসীম প্লেট দুইটাকে খুব ভালোভাবে রিজেম্বল করে। কিন্তু বাস্তবে আমার এই ক্যাপাসিটরের প্লেট তো আসলে অসীম না, তাহলে দুই কোণায় গিয়ে অ্যানোমালি তৈরি হয়। ওই দুই কোণায় গিয়ে এই যে একটু এরকম বাঁকা হয়ে যায়, এখানে এসে এই যে একটু এরকম বাঁকা হয়ে যায়, সো এখানেও এসে একটু বাঁকা হয়ে যায়, এখানে একটু বাঁকা হয়ে যায়। এই বাঁকা হওয়ার কেসটাকে বলে হচ্ছে ফ্রিঞ্জিং। ফ্রিঞ্জিং। কিন্তু আপাতত তোমাদের ইন্টারের সিলেবাসে ফ্রিঞ্জিং জিনিসটা নাই, তাহলে আপাতত ফ্রিঞ্জিং নিয়ে আমরা মাথা ঘামাবো না। বাট ফ্রিঞ্জিং এর রিয়েল লাইফ ইফেক্ট কি? ফ্রিঞ্জিং এর রিয়েল লাইফ ইফেক্ট হচ্ছে এই যে ক্যাপাসিটরের এরিয়া যে তুমি এ ধরছো, এর থেকে একটু কয়েক পার্সেন্ট বাড়ায় ধরতে হয়। সো এই ফ্রিঞ্জিং কতটুকু হলো তার উপরে ডিপেন্ড করে যে এরিয়া তুমি কতটুকু বাড়ায় ধরবা। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সলিউশন, যে এটা একটা স্ল্যাপস্টিক সলিউশন, যে এখানে বেকাতারা হয়ে আছে, আচ্ছা ঠিক আছে এ বাড়ায় দেই তাহলে মিলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই করা হয়, এটা এম্পাইরিক্যাল সলিউশনই। আমি যে পাস করতে আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ পাস করার জন্য। আপনাকেও। ঠিক আছে, তাহলে ধারকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমরা বুঝছো কি বুঝো নাই? যাকে আমি বুঝছি মানে আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এটা না বুঝলে আর কিচ্ছু করার ভাই নাই। এখন তুই বুঝলে কি, পাস তো কইরেই ফেলছিস। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিকই ব্রো, ঠিকার পর না না, বুয়েট থেকে পাস করে বের, ও এটা বুঝাইতেছি। সারাদিন এই গালিব ভাইয়ের এইচএসসি পাস শুনতে শুনতে মাথায় ওটাই কাজ করছে। থাকেন, ঠিক আছে, তা কখন শেষ হবে? না শেষ তো। শেষ? হ্যাঁ তারপর হ্যাঁ, শেষ শেষ। ঠিক আল্লাহ আছে, হাফেজ, থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শুরুতে আজকে যে ভালো ভালো কথাগুলো বললাম এগুলো নিছক বলা না, এগুলো আসলে হচ্ছে মানে প্র্যাকটিস করে করে ফিগার আউট করা।
কিন্তু এগুলা বলা যত সহজ, এগুলা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা অনেক ডিফিকাল্ট। ফোকাস ধরে রাখার যে আমি বিষয়টা, আমি কনটেক্সটটা বুঝি না, একবার বলেন না একবার। ফোকাস কিভাবে ধরে রাখতে হয়, মোটিভেশন কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে এক্সটার্নাল মোটিভেশন না ইনার মোটিভেশন তৈরি করতে হয়। এবং আমি চিল শেষ। এক্সটার্নাল মোটিভেশন, আমি বাইরে থেকে আইসা তোরে মোটিভেট করলাম, হ্যাঁ, তোর মোটিভেটেড হওয়ার কোনো ইচ্ছা নাই, আমি বাইরে থেকে করলাম, একটু পাম্পড আপ থাকবি, ঠিক আছে, পরের দিনে আবার মরে যাবে শেষ। মোটিভেশন। গিয়ে পরে আমি 1 ঘন্টা পরে শেষ। আচ্ছা ঠিক আছে বুঝছি। বাট যদি মোটিভেশন ভিতর থেকে আসে, নিজের ভিতর থেকে টাইম টু টাইম, সেটা যদি রিনিউ হয়, এটা ভালো না? হ্যাঁ, মানে এক্সটার্নাল মোটিভেশন কাইন্ড অফ এই যে এরকম, এক্সটার্নাল মোটিভেশনটা কাইন্ড অফ এরকম যে বাইরে থেকে একজন অনেক মোটিভেট করলো, তারপরে আবার কমে যায় এরকম। বাট যদি এটা ভিতর থেকে তৈরি হয়, যে আমার ভিতর থেকে তৈরি হলো, রিনিউ করলাম, ঠিক আছে কমে গেল ভালো, বাট আমি তো আবার রিনিউ করতে পারবো, আবার কমে গেল ভালো, আমি তো আবার রিনিউ করতে পারবো, তাহলে এভারেজ ভ্যালু কোনটার বেশি, এইটার না নীলটার? অবশ্যই নীলটার বেশি। সো ইন্টারনাল মোটিভেশন হচ্ছে অলওয়েজ বেটার। তার জন্য হচ্ছে একটা স্ট্রং কজ থাকতে হয়, নিজেকে একটা লার্জার দেন লাইফের, মানে লার্জার দেন লাইফ কজের সাথে নিজেকে কানেক্ট করতে হয়। যার এই কজটা যত স্ট্রং, যত বেশি, সে হচ্ছে এই মোটিভেশনটা তত তাড়াতাড়ি, তত অ্যাকিউট লেভেলে হচ্ছে ইয়া করতে পারে আর কি, রিজুভেনেট করতে পারে। গট ইট? থ্যাংক ইউ গুরুজি। ঠিক আছে, অনেক অনেক কিছু জ্ঞান জ্ঞান অর্জন করলাম আজকে, জীবনটা সার্থক হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকো।